তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহক পর্যায়ে ইউনিটের 1.5 টাকা বাড়িয়ে 10.5 টাকার বেশি নির্ধারণ। ক্ষুব্ধ ভোক্তা, প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ। সবার জন্য হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার, মিলবে পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়। জুলাই থেকেই বগুড়া সহ 5 জেলায় শুরু। অতীতে ব্যর্থ রাষ্ট্র থেকে শিক্ষা নেয়ার পরামর্শ। হঠাৎ বাড়ছে সীমান্ত উত্তেজনা। যশোরে পুশিন চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের, সাতক্ষীরায় গুলিবিদ্ধ 2, সতর্ক অবস্থানে বিজিবি। নির্যাতন করে টিকে থাকা যায় না, সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে হবে। ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব, দেশ অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান। এবং ভারতের পশ্চিমবঙ্গে চরম অস্তিত্ব সংকটে তৃণমূল কংগ্রেস, বিদ্রোহ ঘোষণা 60 বিধায়কের। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা, সব কমিটি ভেঙে দিলেন মমতা। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গণশুনানির মাত্র 5 কার্যদিবসের মাথায় তড়ি ঘড়ি করে বাড়ানো হলো বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি গড় 1 টাকা 52 পয়সা বা 16.68% বাড়ালো বিইআরসি। সংস্থাটির চেয়ারম্যান জানান, বাজেট সামনে রেখে গ্রাহক ও পাইকারি পর্যায়ে নতুন দাম ঘোষণা করা হয়েছে, যা 1 জুন থেকেই কার্যকর হবে। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষুব্ধ জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা গ্রাহকেরা। জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে এবার সাধারণ মানুষের কাঁধে নতুন বোঝা। অনেকটা তাড়াহুড়া করেই বাড়ানো হলো বিদ্যুতের দাম। বিদ্যুতের উৎপাদন গণশুনানির মাত্র 13 দিন বা 5 কার্যদিবসের মাথায় নজিরবিহীন দ্রুততায় বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। পাইকারি পর্যায়ে প্রায় 20%, সঞ্চালন চার্জ 24% ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম বাড়ানো হয় 16.68% বা ইউনিট প্রতি 1 টাকা 52 পয়সা। নতুন এ দাম কার্যকর হচ্ছে 1 জুন থেকেই। নতুন দাম অনুযায়ী আবাসিকে নিম্ন আয়ের গ্রাহকদের ইউনিট প্রতি বাড়তি দাম গুনতে হবে 69 পয়সা। অন্য আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে বাড়ানো হয়েছে সর্বোচ্চ 2 টাকা 74 পয়সা পর্যন্ত। বিদ্যুৎ বিভাগের প্রস্তাবিত দাম বৃদ্ধির সঙ্গে খুব একটা তফাৎ দেখা যায়নি বিইআরসির আদেশে। এমন অবস্থায় গণশুনানির মূল্য থাকলো কোথায়, প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। এটা তো কোনো চাপ ছিল না। অবশ্যই জুন মাস এটা বাজেটের মাস, একটা বাজেট পেশ হবে আগামী 11 তারিখে। সো এই জিনিসটা আমাদের মাথায় ছিল যে বাজেটের আগে এটা দেওয়া ঠিক হবে। যদিও বিইআরসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে কমবে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়, যার সুফল পাবেন গ্রাহকরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদনে আসে এবং যদি রিনিউয়েবল যে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যাবে যে কস্টলি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানোর আর প্রয়োজন পড়বে না। এবং এর মধ্যে যদি আমরা ক্যাপাসিটি চার্জ কমাতে পারি, তো নিঃসন্দেহে প্রোডাকশন কস্ট কমবে। তো এই বিষয়গুলো আমরা নির্দেশনা দেবো যাতে ক্যাপাসিটি পেমেন্টটা হ্রাস পায়। কারণ বিদ্যুতের যে খরচ আছে, উৎপাদন খরচ, বেশ উল্লেখযোগ্য অংশ কিন্তু এই ক্যাপাসিটি চার্জ। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান স্বীকার করেন, ভুল নীতির কারণে বেড়েছে বিদ্যুতের উৎপাদন ব্যয়। আরেক দফা দাম বাড়ায় নেতিবাচক প্রভাব পড়বে জনজীবনে। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষুব্ধ জীবনযাত্রার ব্যয় নিয়ে চাপে থাকা গ্রাহকেরা। এই দেশে কোনো কিছুর দাম কমতেছে না, শুধু বাড়তেছে। সব সরকারে আমাদেরকে আশা দেয়, আসলে যখন তারা সংসদে বসে ওই অতীতের মতোই চলে। কামাইটা তো আর বাড়তি হচ্ছে না, কিন্তু আমাদের তো খরচাটা বেশি হয়ে যাচ্ছে। সব জিনিসেরই দাম নিয়ন্ত্রণের বাইরে গেলে মানুষ তো মনে করেন চলতে পারবো না। আমরা দিন আনি দিন খাই, গ্যাসের দাম বাড়ছে, কারেন্টের দাম বাড়ছে, সব কিছুর তো দাম বাড়ছে। একটা জিনিসের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে। বিইআরসি বলছে, দাম বাড়ানোর পরও বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হবে 41,000 কোটি টাকা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাজেটের আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। এদিকে ফ্যাসিবাদী কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হচ্ছে এমন অভিযোগ তুলে আন্দোলনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন জামাত আমির।
এইভাবে নেতা বানিয়েছি। রাজধানীর শেওড়াপাড়ায় স্থানীয় নাগরিকদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামীর কাফরুল থানা শাখা। এতে যোগ দেন স্থানীয় সাংসদ ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে জামায়াত আমির বলেন, বাজেটের আগে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এক মাসের কম সময়ের ভিতরে আবার 3টা আইটেমে প্রায় 5 টাকা করে লিটার প্রতি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আজকে আবার বিদ্যুতের দাম প্রায় 17% বাড়ানো হয়েছে। তো এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কিভাবে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না। ফ্যাসিবাদী কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হচ্ছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা বলেন, ব্যাংকটি রক্ষায় আন্দোলনে অংশ নেবেন তিনিও। এই ব্যাংকের ক্ষতি হবে আর তারা চুপ করে বসে থাকবে এটা আশা করবেন না। 10 টাকা ডিপোজিট থাকলে আমি এই ব্যাংকের মালিক, আমার এই সত্তা নিয়ে কাউকে টানাটানি করার সুযোগ দেব না। আমি সামনে গিয়ে বুক খুলে দাঁড়ায় বলবো, যতগুলি আমার বুকে মারো। সক্রিয় বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে কার্যকর ভূমিকা রাখতে জামায়াত ইসলামী বদ্ধপরিকর বলেও মন্তব্য জামায়াত আমিরের। আমরা লড়ে যাব, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আপনারা দেখেছেন বাংলাদেশ ভারত সীমান্তে হঠাৎই ছড়িয়ে পড়েছে উত্তেজনা। যশোরে পুশিন চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। অন্যদিকে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে আহত হয়েছেন 2 বাংলাদেশি। এ অবস্থায় টহল জোরদারের পাশাপাশি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। অস্ত্র হাতে সীমান্তে অতন্ত্র প্রহরী, পুশিন সহ যে কোনো অপচেষ্টা রুখতে সতর্ক অবস্থানে বিজিবি। চলছে দিনরাত টহল। বুধবার ভোরে বেনাপোলের সাদিপুর সীমান্তে বিজিবির তৎপরতায় পিছিয়ে যেতে বাধ্য হয় পুশিনের চেষ্টায় থাকা বিএসএফ এর সদস্যরা। শূন্যরেখা থেকে 15 জনের দলকেও সরিয়ে নেয় তারা। পরে বিজিবির পক্ষ থেকে ড্রোন উড়িয়েও তাদের উপস্থিতি দেখা যায়নি। বাহিনীর অতিরিক্ত সদস্য প্রত্যাহার করে টহল স্বাভাবিক রেখেছে বিজিবি। কাঁটাতারের বেড়ার এই পাশে বিএসএফ কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশের ভিতরে ঢুকাই দিয়েছিল। আমরা আতঙ্কিত এলাকাবাসী, তারা কিন্তু কখনোই সীমান্ত রেখা ক্রস করতে আমরা দেইনি। টহল যেরকম থাকার কথা ঠিক সেরকমই আছে। এই অবস্থায় সীমান্ত এলাকা পরিদর্শনে যান এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। এই সময় সীমান্ত হত্যার বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিচার ছাড়াই যখন বাংলাদেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না। সরকারকে বলবো আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য। এর আগে রোববার রাতে ভারতের হরিদাসপুর এলাকায় 3টি ট্রাকে করে 1.5 শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। এই সময় যশোর 49 ব্যাটালিয়নের টহল দলের বিজেপি সদস্যরা তাদের আটকে দেয়। জয়পুরহাট সীমান্তেও চলছে উত্তেজনা। 26 মে থেকে 1 জুন পর্যন্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সদস্যরা পাঁচবিবির ঘোড়াপাড়া সীমান্তে অন্তত 50 মিটার কাঁটাতারের বেড়া দিয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গরু ছাগল নিয়ে জমিতে ঘাস খাওয়ানোর জন্য যখন নিয়ে যায়, তখন সেক্ষেত্রে দেখা যায় বিএসএফ এর আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা যখন রাতে আদারে থাকি, ওরা ওখান থেকে হয়ে চিল্লাপাল্লা করে। এর একটা স্থায়ী সমস্যার সমাধান চাই। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ক্ষমতা নেয়ার মাস না পেরোতেই সীমান্ত উত্তেজনাকে তাদের অভ্যন্তরীণ ফায়দা হাসিলের কূটচাল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ভারত থেকে নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা শেষ পর্যন্ত সফল হবে না বলেও মনে করেন তারা। তবে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে দ্বিপক্ষীয় আলোচনা জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। যশোরের বেনাপোল সীমান্তের শূন্য রেখায় 2 দিন ধরে আটকে ছিলেন নারী ও শিশুসহ বেশ কয়েকজন। তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় তারা। প্রবেশ করতে পারেননি বাংলাদেশে। এমন ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। বাংলাদেশের সাতক্ষীরা সংলগ্ন ভারতের হাকিমপুর সীমান্তে অবৈধভাবে দেশটিতে যাওয়া কয়েকশো কথিত বাংলাদেশি ফেরার জন্য জড়ো হয়েছেন বলেও জানা গেছে। অবৈধ অনুপ্রবেশ সহ সাম্প্রতিক নানা ঘটনায় বাংলাদেশ ভারত সীমান্তের উত্তেজনা অনেকটা ধারাবাহিক রূপ নিয়েছে বলেই মনে করেন বিশ্লেষকরা। পুশিনকে অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা লাভের জন্য বিজেপির অপচেষ্টা হিসেবে দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। বিজেপি ক্ষমতায় আসার জন্য এইটা একটা ইলেকশনের, একটা নির্বাচনের একটা চাল ছিল যে লক্ষ লক্ষ বাংলাদেশি এখানে ঢুকে গেছে, আমরা এদেরকে বিতাড়িত করব আমাদের, এবং তারা
এই স্লোগান দিয়ে তারা নির্বাচনে জিতে আসছে। বলা হচ্ছিল লক্ষ লক্ষ লোক আসবে, আমার মনে হয় না এই ধরনের কোনো প্রোগ্রাম তারা করবে বা করতে পারবে। এভাবে হাইপ তুলে তারা যেটা করছে এটা তাদের আভ্যন্তরীণ রাজনীতির জন্য এবং কোনোভাবেই বাংলাদেশ ভারতের সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে কোনো পজিটিভ পদক্ষেপ নয়। ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠকের আগে এই ধরনের ঘটনা প্রশ্নের জন্ম দিয়েছে। এর মাধ্যমে ভারত মূলত বাংলাদেশের কাছে কিছু সুবিধা চায় বলে মনে করেন এই বিশ্লেষক। ভারত বাংলাদেশের কাছ থেকে অনেক ধরনের ফেভার চায়, তার প্রয়োজন এই ফেভারগুলো, এবং এই ফেভারগুলো সে আদায় করার জন্য আসলে যে পদ্ধতি অনুসরণ করে আমি মনে করি এটা পদ্ধতিরই অংশ। সেটি হলো বাংলাদেশকে চাপে রেখে সে তার ফেভারগুলো আদায় করতে চায়, এবং এটি তারই অংশ। এবং এটি নতুন কোনো ঘটনা না, বিচ্ছিন্ন ঘটনা না। ভারত সবসময় নানান রকমভাবে বাংলাদেশকে চাপে রাখতে চায়। পুশিন ঠেকাতে সীমান্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আমরা ঠিকমতো হ্যান্ডেল। ওসমান হাদি হত্যায় ব্যবহার করা হয় ক্যাসিনো খালেদের অস্ত্রের যোগানদাতা চট্টগ্রামের মাজেদুল হেলালকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে সিআইডি। হত্যায় নাম এসেছে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পিএস বিপ্লব সহ 5 জনের। সিআইডি বলছে ভারতে গ্রেফতার ফয়সাল সহ 3 জনকে ফেরালেই উদ্ঘাটন হবে পুরো রহস্য। এদিকে মমতার বক্তব্য আমলে না নিয়ে আসামিদের ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মাসুদুর রহমানের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, কারণ এটা জানে আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর আবারও আলোচনায় বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড। ডিবি থেকে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে আসার পর গত 5 মাস ধরে সিআইডি নতুন কি তথ্য সামনে আনতে পেরেছে সেটি আজকে তুলে ধরার চেষ্টা করব। রাজধানীর পল্লবীর সাবেক কাউন্সিলর বাপ্পিকে মাস্টার মাইন্ড উল্লেখ করে 17 জনের নামে গত 6 জানুয়ারি হাদি হত্যা মামলায় অভিযোগপত্র দেয় ডিবি। বাদীর নারাজিতে 15 জানুয়ারি থেকে মামলাটি অধিকতর তদন্তে নামে সিআইডি। এক সপ্তাহের মধ্যে হত্যায় জড়িত সন্দেহে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ রুবেলকে গ্রেফতার করে সংস্থাটি। জিজ্ঞাসাবাদে সামনে আসে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে হত্যার মিশনের জন্য ঠিক করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের পিএস বিপ্লব ও আদাবত থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুবেল। সামনে আসে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ছাত্রলীগ নেতা মাইনুদ্দিন শুভর নামও। নরসিংদী থেকে উদ্ধার অস্ত্রের ফরেনসিক করা হয় সিআইডির ল্যাবে। প্রমাণ মেলে হত্যায় ব্যবহার হয়েছে সেটি। এবার অস্ত্রের গায়ের নম্বরের সূত্র ধরে ঢাকায় 2টি ও চট্টগ্রামে একটি দোকানে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মাজেদুল হক হেলালকে গ্রেফতার করা হয়। মাজেদ আদালতে জবানবন্দি দেন অস্ত্রটি দিয়েছিলেন যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়াকে। সন্দিগ্ধ একজনকে আমাদের তদন্তকারী কর্মকর্তা অ্যারেস্ট করতে সক্ষম হয়, তার 164 ধারায় জবানবন্দি নেওয়া হয় এবং এই মামলায় যে অস্ত্র সরবরাহকারী তাকেও অ্যারেস্ট করে, তারও 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়। হত্যাকাণ্ডের ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক তাকেও আমরা শনাক্ত করতে সক্ষম হই। সিআইডি বলছে ডিবির তদন্তে 17 জনের পাশাপাশি তারা আরও 6 জনের নাম পেয়েছে। তদন্ত শেষ পর্যায়ে। আমাদের সাইড থেকে মোটামুটি ধরতে পারেন যে আমরা একটা পর্যায়ে চলে এসেছি। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফিরিয়ে আনার জন্য আমাদের সিআইডির পক্ষ থেকে সকল যোগাযোগ করা হয়েছে। তাকে আমাদের কাছে পাই, ইন্টারোগেট করে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা চার্জশিট দিতে সক্ষম হব। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন ভারতে গ্রেফতার হাদির হত্যাকারীদের ফেরাতে কাজ চলছে, আমলে নেওয়া হচ্ছে না বাইরের কারো বক্তব্য। পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। কূটনৈতিক চ্যানেলে অভিযুক্তদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্যাতন করে রাজনীতিতে টিকে থাকা যায় না, সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। ঠাকুরগাঁওয়ে আলাদা 2টি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ঠাকুরগাঁয়ের নতুন 2 উপজেলা ঘোষণা হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয় বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
বুধবার বিকেলে নতুন উপজেলা ভুল্লির গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব। অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্যাতন করে রাজনীতিতে টিকে থাকা যায় না, তাই সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে হবে। জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, সেই আস্থার মূল্য আপনাদেরকে দিতে হবে। পিটিয়ে নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না, যাকে তাতে হাসিনায় টিকে থাকি, তাই না? এর আগে দুপুরে রুহিয়াকে নতুন উপজেলা করায় এলাকাবাসীর আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন, যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তাকে আমার নেতৃত্বে, তখন যেন আমরা আবার এই বিভ্রান্ত না হয়ে যাই। বিএনপির মহাসচিব আরো বলেন, সব রাজনৈতিক দলের কেন্দ্রবিন্দু যেন সংসদ হয়, সেজন্য সংসদকে কার্যকর করতে হবে। দেশের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছে, যা নিজেদের কর্মকাণ্ডে দেখাতে হবে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয়ে কর্মব্যস্ত দিন কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌজন্য সাক্ষাৎ ছাড়াও কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুইয়ের প্রতিনিধি দল, যেখানে খাদ্য, জ্বালানি ও আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া ডিএনডি বাঁধ সংক্রান্ত একটি সভায় অংশ নেন সরকার প্রধান। সচিবালয়ে নিজ কার্যালয়ে বুধবার ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টা থেকে অফিস শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন বৈঠক সহ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ করেন সরকার প্রধান। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে জাপানের ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। মিৎসুইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকাতো সাতো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে খাদ্য, জ্বালানি ও আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার নারায়ণগঞ্জ ড্যামরা অঞ্চলের ডিএনডি বাঁধ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও রাজক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। সেখানে দাপ্তরিক কার্যক্রম শেষ করে সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর 23তম ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। বাংলাদেশের ইতিহাসে তিনি 8ম সেনা কর্মকর্তা, যিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ফ্যামিলি ও কৃষক কার্ডের পর এবার সবার জন্য হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার। আগামী জুলাই থেকে প্রথম ধাপে বগুড়া সহ 5 জেলায় আসছে এই সুবিধার আওতায়। প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানালেন, এতে মিলবে পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়। একে স্বাগত জানালেও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতে স্বাস্থ্যখাতের ডিজিটাল সেবা ব্যর্থ হওয়ার ঘটনা থেকে সরকারকে শিক্ষা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞের। হাসান ওয়ালিদ প্রতিবেদন। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি হেলথ কার্ড। নাগরিকের চিকিৎসা সংক্রান্ত সব তথ্য থাকবে এক কার্ডে। জুলাই থেকে সরকারি স্বাস্থ্যসেবার নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। জুন থেকে কিছুটা পিছিয়ে জুলাইয়ের প্রথম ধাপে খুলনা, বগুড়া, সিরাজগঞ্জ, নরসিংদী এবং নোয়াখালীতে চালু হচ্ছে কার্ড। পর্যায়ক্রমে যা ছড়িয়ে দেওয়া হবে পুরো দেশে। হেলথ কার্ড আমাদের একটা নির্বাচনী ইশতেহারে আমাদের ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখভাল করতেছেন, বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এটা নিয়ে কাজ করতেছে, এটার কাজ চলছে এবং ইনশাআল্লাহ এটা জনগণের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে এটা দ্রুত গতিতে এটা এগিয়ে যাবে।
হেলথ কার্ড হলো একটি ইলেকট্রনিক কার্ড যা প্রতিটি রোগীর জন্য আলাদা একটি ইউনিক আইডি বহন করবে। রোগীর মেডিকেল রেকর্ড ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করা হবে। কার্ড পাঞ্চ করলেই জানা যাবে রোগীর পুরনো রোগের ইতিহাস সহ নানা তথ্য। যদি সম্ভব এ বিষয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। জানালেন এই কার্ডে প্রতিটি নাগরিক পাবেন সরকারি ও নির্ধারিত হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়, পাশাপাশি থাকছে বছরে একবার ফ্রি স্বাস্থ্য পরীক্ষার সুবিধা। টেস্টগুলো করতে হয়, তার জন্য কিছু ফি দিতে হয়, খুব কম টাকা। সেখানে আমরা দেখব যে কোনো টেস্ট তাকে ডিসকাউন্ট দেওয়া যায় কিনা হেলথ কার্ডের মাধ্যমে। প্রত্যেকটা নাগরিক বছরে একবার তার খুব বেসিক কিছু টেস্ট করানো যায় কিনা বিনামূল্যে। আমরা প্রিভেনশনকে জোর দেওয়ার জন্য আমরা চিন্তা করছি যে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাব। আমরা আমাদের দেশের যে ট্রিটমেন্ট সেন্ট্রিক ব্যবস্থা, এটাকে পরিবর্তন করে আমরা প্রিভেনশন এবং প্রমোশন সেন্ট্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আসবো। এই উদ্যোগকে স্বাগত জানালেও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতে স্বাস্থ্য খাতে ডিজিটাল সেবা ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা থেকে সরকারকে শিক্ষা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনেকগুলো মডেলও আছে, এই মডেলে আমরা তুলনা করতে গিয়ে সময় নষ্ট যেন না করি। যে কোনো একটা বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে যে কোনো একটা শুরু করে দিতে হবে। কাজের মধ্য দিয়ে হয়তো আমরা পরে সংশোধন করব। হেলথ কার্ডের সুফল প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে প্রচার প্রচারণার পাশাপাশি হাসপাতালগুলোকে ডেডিকেটেড করার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আরও 7 শিশুসহ হামে প্রাণহানি ছাড়ালো 600। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 1265 জনকে। টিকা কার্যক্রমের 2 মাস পরও কমেনি মৃত্যুর সংখ্যা। কারণ হিসেবে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ অন্যান্য জটিল রোগকে দায়ী করছেন চিকিৎসকরা। জনবহুল এলাকা থেকে শিশুদের দূরে রাখার পরামর্শ তাদের। শিশুদের শরীরে হামের টিকা কার্যকর হতে সময় লাগে 4 সপ্তাহ। সরকারি উদ্যোগে টিকা কার্যক্রমের সময় 2 মাস পেরোলেও এখনও কমেনি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিন হাসপাতালে ভিড় করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হামে আক্রান্ত শিশুরা। বর্তমানে হাসপাতালে থাকা বেশিরভাগ শিশু ঈদের ছুটিতেই আক্রান্ত হয়ে ভর্তি। ঈদের ছুটিতে ভিড়ের মধ্যে বাড়ি গেছে অনেকে, পাশাপাশি এ সময় বাড়িতে থাকে মানুষের সমাগম। এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়েছে। ঈদের বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার একদিন পরই অসুস্থ হয়ে পড়ে। প্রায় 4-5 দিন অসুস্থ এবং মাথা উঠাতে পারে না। প্রথমে এমনি ঠান্ডা লাগছিল, তারপরে জ্বর মানে আইতে আবার যাইতো এরপরে নিয়ে আসলাম এরপরে হেরা বলছে যে হাম। ঈদের 5-6 দিন আগে থেকেই আমরা দেখতেছি গোটা চোখ লাল। চিকিৎসকরা বলছেন সংক্রমণ কমাতে জনবহুল স্থান থেকে দূরে রাখতে হবে শিশুদের। যেই বাচ্চার সর্দি কাশি আছে সেই বাচ্চার কাছে না গেল অন্য বাচ্চা। যেই বাচ্চার গার্জিয়ান দেখলো যে তার বাচ্চার সর্দি কাশি জ্বর আছে তাকে একটু সরিয়ে রাখলাম। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সামাজিক সচেতনতা। এখন যেগুলি পাচ্ছি আমরা সেগুলি ছিল আনভ্যাকসিনেটেড, যেগুলির পুষ্টিহীনতা, যেই রোগগুলির রোগ ক্ষমতা কম, ওই রোগীগুলি, এগুলো ইনশাল্লাহ কন্ট্রোল হয়ে যাবে। হামে বেশিরভাগ শিশু মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ অন্যান্য জটিল রোগকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। অবস্থা জটিল হলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ তাদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। কর্তৃপক্ষের অবহেলার কারণেই 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এই ঘটনায় জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না। এই ঘটনার তদন্ত প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছে কমিটি। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দায়ীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি সন্তানহারা পরিবারগুলোর। কয়েক ঘন্টার মধ্যে 8 দিন হাসপাতালে জীবন প্রদীপ নিভে যায় 6 নবজাতকের। দেশব্যাপী ক্ষোভ সৃষ্টি হলে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তদারকি শুরু করে। ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা 2টি তদন্ত কমিটি মাঠে নামে। প্রাথমিক অনুসন্ধানে পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে বাতাস চলাচল ব্যবস্থার সীমাবদ্ধতা ও পরিবেশগত ত্রুটি মিলেছে। ধারণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র দীর্ঘ সময় বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু ঘটতে পারে শিশুদের। এ ঘটনায় আর যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই দায়ীদের কঠোর বিচার নিশ্চিতের দাবি সন্তানহারা বাবাদের। এটা তদন্ত চলতে আছে মেডিকেল কর্তৃপক্ষের গাফলতির কারণে আমার সন্তান হারাইতে হয়েছে। আর কারো যেন সন্তান না হারায়, আর কারো যেন যে বাবা হারা না হয়, কেউ যেন মা হারা না হয়। আইনীয় যে বিষয়টা এটা ওনারা 100% দিয়ে ট্রাই করবে, জানি এভাবে জানি আর কারো
বাচ্চা এরকম 3 দিনের বাচ্চা জানি না মারা যায়। বাংলাদেশের যিনি অভিভাবক এখন প্রধানমন্ত্রী আছে তারও হস্তক্ষেপ কামনা করব, যাতে একটি সঠিক বিচারের আওতায় এনে যেন বাংলাদেশে আরও যে সকল হাসপাতাল আছে যেন পরবর্তীতে সবাই সচেতন হয়। এদিকে সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালে 6টি নবজাতক অবহেলার জন্যই মারা গেছে। এই অপরাধে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সবকিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো ছাড় পাবে। হাসপাতালের নানা অনিয়ম ইতিমধ্যেই সামনে এসছে। প্রতিবেদন নিয়ে সন্দেহের সুযোগ নেই বলেও জানান তদন্ত সংশ্লিষ্টরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতে বড় ধরনের সম্প্রসারণ ও উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানান, সব উপজেলা হাসপাতাল 101 শয্যায় উন্নীত করা হবে। এছাড়া নারী ও শিশুর জন্য নির্মাণ করা হবে বিশেষায়িত হাসপাতাল। অবকাঠামো ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় অগ্রগতি হলেও জনবল সংকট, সীমিত বাজেট এবং সেবার মান নিয়ে রয়ে গেছে চ্যালেঞ্জ। গ্রাম শহরের বৈষম্য, বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রেও আছে ঘাটতি। সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জানান, সব উপজেলার 50 শয্যার হাসপাতাল 101 শয্যায় উন্নীত করা হবে। চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে 5টি শহরে নারীদের জন্য 1000 শয্যা এবং 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য 200 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। সারা বাংলাদেশের সকল উপজেলায় 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি। দুর্নীতির সেই বৃত্ত থেকে বেরিয়ে আমরা একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেবা খাত তৎসহ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। হামের মৃত্যু কমেছে, ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। শনিবার থেকে সারা দেশে ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শুরু হওয়ার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। যেখানে যেখানে লার্ভার জন্মস্থল সেখানে একটা ট্যাবলেট আছে জাপানিজ, সেই ট্যাবলেটটা মানে ডাক্তারি মতো যতটুকু দূরত্বে দেওয়ার কথা ততটুকু দূরত্বে ছিটিয়ে দেওয়া হবে। এতে লার্ভার জন্ম হতে পারবে না, যেগুলি বিদ্যমান এই লার্ভাগুলো মরে যাবে। এই কার্যক্রমটা আমরা গ্রহণ করতে যাচ্ছি। এই বাচ্চাগুলি 15 থেকে গত মাসে 20 তারিখে ভ্যাকসিনেটেড হয়েছে। তাদের ফুল অ্যান্টিবডি ক্রিয়েট হতে আরও 15 তারিখ, এই মাসে 15 তারিখ পর্যন্ত লাগবে। আমরা আশাবাদী যে এর ভিতরে হামের আক্রমণটা, যেটা হামের যে বাচ্চারা আক্রমণ হচ্ছে যাদের উপর, যারা অসুস্থ হচ্ছেন, এটা আশা করি আমরা কমে আসবে। দুর্নীতির বলয় থেকে বের হয়ে জনস্বাস্থ্য সেবা গ্রহণ আরো সহজ করতে সরকার কাজ করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের 30 যেই বাচ্চাগুলি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক জটিলতা বা ডিরেগুলেশনের কারণে ব্যবসায়ী উদ্যোক্তারা ভুগছেন। সমস্যা দূর করতে আগামী বাজেট সহ সব ক্ষেত্রে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় 2026-27 অর্থ বছরের বাজেট সামনে রেখে উদীয়মান ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি। ব্যবসায়ীদের এবং উদ্যোক্তাদের লাইসেন্স ও সার্টিফিকেশনের জটিলতা দূর করতেও সরকার কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রী। দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি সরকার অংশগ্রহণ ও অংশীদারিত্বমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে চায়। কর আদায়ে সরকার পুরোপুরি ডিজিটালাইজেশনে জোর দিচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। অ্যাকচুয়ালি ব্যবসার যদি কোনো বাধা হয়ে থাকে বাংলাদেশে, বাংলাদেশ ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি। আপনারা দেখতে পাবেন, আমি 11 তারিখ বাজেট স্পিচে ইউ উইল ফাইন্ড হোপফুলি সাম ডিরেগুলেশন। 19টা লাইসেন্স লাগে, 19টা লাইসেন্স নিতে তো আমার 6 মাস 1 বছর চলে যায়। এক জায়গা থেকে আমরা পারমিশন দিয়ে দেবো, ডিসাইড করছি। উই ওয়ান্ট টু ডেমোক্রেটাইজ দ্য ইকোনমি অ্যান্ড বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শুড বি এবল টু পার্টিসিপেট in the economic activities of the country. পরিবারকে ভালো রাখতে বিদেশে যাওয়া প্রবাসী শ্রমিকরাই হয়ে উঠেছেন অর্থনীতির কাণ্ডারি, অথচ প্রত্যাশিত সম্মান স্বীকৃতি কোনোটাই পান না অভিযোগ তাদের। তারপরও অভিমানে থেমে যায়নি দেশকে উজাড় করে দেয়ার কর্মতৎপরতা। তাদের কল্যাণে বাজেট থাকে খুবই কম। বরাদ্দ বাড়াতে না পারলে হয়তো অসম্ভব হয়ে পড়বে বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা। কামরুল হাসান সবুজের রিপোর্ট।
সব ছেড়ে বিদেশ যাওয়ার আগে আরও একবার প্রিয়জনকে খুঁজে ফেরা, তারপর পরিবারকে ভালো রাখার প্রত্যাশায় শৈশব কৈশোর কাটানো মাতৃভূমি ছেড়ে পরবাস যাত্রা। পাঠাইলাম এখন ছেলের বিদেশ, যাতে ছেলের ভবিষ্যৎ ভালো হয়, নিজেও ভালো থাকে, আমাদেরকে ভালো রাখতে পারে। ভয় তো আছেই, তারপরও জীবিকার টানে যাচ্ছি। বিদেশে যাওয়া এসব সাধারণ মানুষের শ্রমে ঘামেই স্ফীত হচ্ছে দেশের প্রবাসী আয়, রিজার্ভের আকার। ব্যাংকে টাকা পাঠায়, ওই টাকা আমাদের দেশ, আমার নিজের দেশের জন্যই তো ভালো হয়। দেশের একটা ভালো একটা উন্নয়ন এই প্রবাসী মাধ্যমেই তো হয়, কিন্তু আসলে প্রবাসীরা ওরকম কোনো সম্মান আমার মনে হয় না পায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য, মে পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে 32 বিলিয়ন 76 কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন তারা। একই সময়ে তৈরি পোশাক শিল্প থেকে এসেছে 35 বিলিয়ন 31 কোটি ডলার। যে রেমিটেন্সটা বর্তমানে আসতেছে, এর চেয়ে এটা দ্বিগুণ করা সম্ভব যদি সরকারের কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। অর্থনীতির ভিত শক্ত করা এমন তথ্য দেখার পর সামনে আসতেই পারে প্রবাসীদের আয় বাড়াতে কতটা আন্তরিক ও দূরদর্শী কর্মপরিকল্পনা নিয়ে চলছে রাষ্ট্র। আমরা সরকারের কাছ থেকে প্রবাসীদের জন্য তেমন কিছু করতে দেখি না। আজ পর্যন্ত একটা ডলারও উদ্যোক্তাদের জন্য তাদের সরকার কোনোদিন অ্যালোকেট করে নাই। জাতীয় বাজেটের তথ্য বলছে সরকারের পরিকল্পনাতে বরাবরই পিছিয়ে রয়েছে খাতটি। চলতি সহ 5 অর্থ বছরে গড়ে মোট বাজেটের 0.15% করে মিলেছে এই খাতে। এই বরাদ্দের কোনো অংশই বেসরকারি খাতের উদ্যোক্তারা পান না বলে দাবি জনশক্তি রফতানিকারকদের। উইদাউট এনি হেল্প অফ দ্য গভর্নমেন্ট আমরা আমাদের স্ব-উদ্যোগে আমরা চাহিদাপত্র সংগ্রহ করি। আমরা আজকে দেশের বাইরে 1,25,00,000 লোক আমরা পাঠিয়ে থাকি। এমন বাস্তবতায় প্রবাসী আয় বৃদ্ধির হাতছানিকে সহজে মুঠোবন্দি করতে বেসরকারি খাতে দক্ষ কর্মী তৈরিতে আর্থিক সহযোগিতা, প্রবাসীদের সঙ্গে রিক্রুটিং এজেন্সিকেও প্রণোদনার আওতায় আনার পাশাপাশি চাহিদাপত্র সংগ্রহে বিদেশ ভ্রমণে ডলার ব্যয়ের আনুষ্ঠানিক সুযোগ দেওয়ার দাবি তাদের। ফিলিপাইন, নেপাল ওরা স্কিল ওয়ার্কার পাঠাচ্ছে, যেখানে আমরা ম্যাক্সিমাম আমরা পাঠাচ্ছি জেনারেল ওয়ার্কার। স্কিল ওয়ার্কারের সবসময় অভিবাসন ব্যয় কম থাকে, পাশাপাশি তারা রেমিটেন্সটা বেশি পাঠায়, তাদের স্যালারি বেশি হয়। চামড়া শিল্পের উপর আপনি প্রণোদনা দিচ্ছেন, এটাকে আরও বেশি এক্সপোর্ট করার জন্য, কোয়ালিটি ডেভেলপ করার জন্য আপনি এটাকে একটা খাত বলবেন না। একদিকে বলতেছে দক্ষতার বিকল্প নাই, তাহলে এই দক্ষতা ডেভেলপমেন্টটা করবে কে? নানা সংকট পাশ কাটিয়ে এগিয়ে চলা বৈদেশিক কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে অবশ্য কাজ করছে বর্তমান সরকার। 5 বছরে বিদেশের মাটিতে নিশ্চিত করতে চায় 1 কোটি মানুষের কর্মসংস্থান। এই আকাঙ্ক্ষা পূরণের পথে আগামী অর্থ বছরের মোট বাজেটের 1% বরাদ্দ প্রবাসী খাতে রাখার পরামর্শ বিশ্লেষকদের। আমরা সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো দরকার এবং সেক্ষেত্রে 1% মোট বাজেটে বরাদ্দ দেওয়া হয়। তাও যদি সম্ভব না হয় তাহলে বাজেটের মোট বরাদ্দের 0.05% অন্ততপক্ষে 1%-এর অর্ধেক মোট বাজেটে বরাদ্দ যদি দেওয়া যায় বাজেট থেকে, তাহলে আমরা অভিবাসন খাতের যে এখন কর্মপরিকল্পনা গ্রহণ করছি, প্রশিক্ষিত জনগোষ্ঠী প্রেরণ করব। তাহলে আমরা এই যে শ্রীলঙ্কা এবং পাশাপাশি দেশ যদি ফিলিপাইনের কথা বলি, তারা যেভাবে অল্প সংখ্যক কর্মী প্রেরণ করে প্রচুর উপার্জন করতে পারে, আমরা সেই উপার্জনটা করতে পারবো। বরাদ্দের অর্থ ব্যয় সরকারি টিটিসিতে বৈদেশিক শ্রমবাজারের চাহিদাকে মাথায় রেখে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ সংশ্লিষ্টদের। কিন্তু মনে করেন যারা কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ার পর মার্চ শেষে দেশের তফসিলি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা, যা ডিসেম্বরের থেকে 31,400 কোটি টাকা বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে আগের তুলনায় ব্যাংকগুলো এখন বেশি সচেতন হওয়ায় ঋণ পুনঃতফসিল বিবেচনা করা হচ্ছে কঠোরভাবে। এতে বেড়েছে খেলাপি ঋণের হার। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কমলেও মার্চ শেষে তা আবারও বেড়েছে। গত ডিসেম্বর মাস শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 5,57,200 কোটি টাকা। 3 মাসের ব্যবধানে বেড়েছে 31,487 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে গত মার্চ শেষে দেশের তফসিল ব্যাংকে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়ায় 18,24,000 কোটি টাকায়, আর একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,000 কোটি টাকা। 3 মাসের ব্যবধানে ঋণ বিতরণ বেড়েছে প্রায় 4,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 32.26%। যেগুলো সবগুলো সিদ্ধান্ত কিন্তু কার্যকর হয়নি, যেগুলি কার্যকর হয়েছেও তারা যারা 2% ডাউন পেমেন্ট দিয়েছে, কিন্তু তারা কিন্তু কেউ এখন রিপেমেন্টের পর্যায়ে যায়নি, যেহেতু গ্রেস পিরিয়ড চলমান আছে। বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংকগুলো এখন অধিক সচেতন, ফলে ঋণ শিডিউলিং বিবেচনা করা হচ্ছে কঠোরভাবে। ব্যাংকের যারা ম্যানেজমেন্ট তারা বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন টিমের চেয়ে তারা অধিকতর কনজারভেটিভ হয়ে যাচ্ছে। তারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে
যেটা খেলাপি হওয়ার না সেটাও তারা কোয়ালিটিভ জাজমেন্টে ক্লাসিফাইড করে দিচ্ছে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণের হার বিতরণ করা ঋণের প্রায় 46%। এসব ব্যাংকের মোট ঋণের পরিমাণ 3,26,600 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে প্রতি বছর বাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ। 1 দশক ধরে কমেছে পরিবেশ খাতে বরাদ্দ। বিশেষ জলবায়ু বাজেট বৃদ্ধির দাবি পরিবেশবিদদের। রামিসা হত্যা মামলায় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের জবানবন্দিতে 2 রকম বক্তব্য দিয়েছেন আসামিরা। অপরাধ স্বীকার করে প্রধান আসামি সোহেল রানা ক্ষমা চাইলেও নির্দোষ দাবি করে এবং অব্যাহতি চেয়েছেন তার স্ত্রী স্বপ্না বেগম। রাষ্ট্রপক্ষের অভিযোগ, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করতে আসামিদের এমন কৌশল। আগামী সপ্তাহেই এই মামলার রায়ের আশা করা হচ্ছে। পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার শুনানিতে আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল বুধবার। সব অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি 2 আসামির সামনে পড়ে শোনান বিচারক। এ সময় কাঠগড়ায় প্রধান অভিযুক্ত সোহেল রানা নির্বিকার দাঁড়িয়ে থাকলেও কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী স্বপ্না বেগম। শুনানির শুরুতে কৌশলে দায় এড়ানোর চেষ্টা করেন ঘাতক সোহেল রানা। ঘটনার দায় চাপাতে চেষ্টা করেন ডলার নামের আরেক ব্যক্তির ওপর। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন এটি বিচার প্রক্রিয়া প্রভাবিত ও বিলম্বিত করার অপকৌশল। শেষতক অপরাধ স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেন প্রধান আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করেন মামলার আরেক আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না। যেহেতু তিনি ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারায় জবানবন্দি দেওয়ার সময় অর্থাৎ দোষ স্বীকারের সময় এই নামটি বলেননি, এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে। আইও পুলিশ রেগুলেশনের 283 রেগুলেশন অনুসারে এই ব্যক্তির সম্পর্কে তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। যারা হেবিচুয়াল অফেন্ডার তারা বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। আসামি পক্ষের আইনজীবী জানান নিজেদের নির্দোষ প্রমাণে নতুন করে আর কোনো সাফাই সাক্ষী হাজির করা হবে না। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। দোষ স্বীকারই বলা যায়। আলোচিত এই মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। নাটোরে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম নামে ফুচকা ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার রাতে সদর উপজেলার মদনহাট গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় মঙ্গলবার বিকেলে ওই শিশুকে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শরীফুল ঘাসের জমিতে নিয়ে শিশুকে ধর্ষণ করে। স্বজনরা ওই শিশুকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। পরে বুধবার রাতে বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। পরে ধর্ষকের বাড়ি ঘেরাও করে তাকে ধরে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়। বৃদ্ধা মা নুরজাহান বেগমের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় বড় ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মংলা বন্দরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এদিকে 75 বছরের ওই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা তা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। জরাজীর্ণ ঘরে মরে পড়েছিলেন 75 বছর বয়সী নূরজাহান। অথচ একই বাসায় থেকেও মায়ের খবর জানতেন না মেয়ে, খোঁজ নেননি ছেলেরাও। খবর পেয়ে ওই বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজধানীর পল্লবীর এই ঘটনাটি শুধু একটি মৃত্যুর খবর নয়, এটি সমাজে ক্রমশ বেড়ে ওঠা পারিবারিক দূরত্ব আর বৃদ্ধদের নিঃসঙ্গ জীবনের নির্মম প্রতিচ্ছবি। এ ঘটনার তদন্ত চেয়ে বুধবার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার। রিটে ওই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। তার মরদেহটি পচা অবস্থায় এবং পোকামাকড় লাশটিতে পোকামাকড় সহ পাওয়া গিয়েছিল এবং পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে 7 থেকে 8 দিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। যিনি নার্স গিয়েছিলেন এখানে তিনি বলেছিলেন যে 1-2 বছর এই ঘরটি মনে হয় পরিষ্কার করা হয়নি। এই পরিস্থিতি, এই অমানবিক পরিস্থিতিতে মানবাধিকারের কোনো চরম লঙ্ঘন হয়েছে কিনা
এটি নির্ণয় করার জন্য আমরা তদন্ত চেয়েছি। রিটকারী আইনজীবী জানান, মৃত নারীর বাসায় তার মেয়ে থাকতেন। এমন পরিস্থিতিতে একা একা কিভাবে মরে পড়ে থাকলো তা তদন্ত হওয়া প্রয়োজন। কেউ তার খোঁজ খবর নিল না, একাকিত্ব অবস্থায় তিনি লাশ হয়ে পড়ে রইলেন। এই বিষয়টি তদন্ত করে আমাদের ফৌজদারি, আমাদের দণ্ডবিধিতে যে অবহেলাজনিত মৃত্যু হয়েছে কিনা সেটি নির্ণয়ের জন্য আমরা তদন্ত চেয়েছি। এদিকে বৃদ্ধা মায়ের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় বড় ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মোংলা বন্দরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার মেজ ছেলে ডক্টর AKM আশিকুর রহমান বুয়েটের অধ্যাপক এবং ছোট ছেলে কানাডা প্রবাসী। মায়ের সঙ্গে একই বাসায় থাকতেন তার স্কুল শিক্ষক মেয়ে ফাতিমা নাসরিন সুলতানা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। জামিনের কাগজপত্র পৌঁছালে রাত 10:10 তিনি কারাগার থেকে বের হন। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। কারাসূত্রে জানা যায়, আগেই আদালতের মাধ্যমে জামিন হয় সেলিনা হায়াত আইভির। পরে কারা কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয়। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সেলিনা হায়াত আইভির আইনজীবী। গত বছরের 9 মে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বরগুনায় জেলা পরিষদ ডাক বাংলো থেকে উদ্ধার হয়েছে মা সহ 2 শিশুর মরদেহ। বিকেলে বরগুনা সদর উপজেলার ডাক বাংলোর 3য় তলা থেকে জেলা পরিষদের পরিচ্ছন্নতা কর্মী ইতি রানী ও তার মেয়ে আরাধ্য ও অনুরাধার মরদেহ উদ্ধার করা হয়। সংশ্লিষ্টরা জানান, বেলা 11টার পর 2 মেয়েকে নিয়ে জেলা পরিষদের ডাক বাংলোতে আসেন ইতি রানী। পরে নতুন ভবনের 3য় তলায় ওঠেন। বিকেলে পাশাপাশি 2টি কক্ষ থেকে উদ্ধার হয় ইতি ও তার 2 মেয়ের মরদেহ। ভোলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এখন চরম অস্তিত্ব সংকটে থাকা এক জনপদ। মেঘনার ভয়াবহ ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত 2000-এর বেশি পরিবার নদী ভাঙন ও জলবায়ু ঝুঁকির মধ্যে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত নদী ভাঙন রোধ ও টেকসই পুনর্বাসন না হলে পুরো জনপদ মেঘনার গর্ভে হারিয়ে যাওয়ার শঙ্কা আরও তীব্র হবে। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, ধাপে ধাপে এই চরে মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। 80 বছর বয়সী রতন শিকদার 3 দশকে 3 বার নদীগর্ভে হারিয়েছেন তার বসতভিটা, জমি ও জীবনের সব সঞ্চয়। প্রতিবারই নতুন করে ঘুরে দাঁড়ালেও এখনো তার বসবাস সেই ভাঙন আতঙ্কে। এই নদীর গর্ভে 1150 ফ্যামিলি আসলাম, সব নদী ফেলেন করে দিয়েছে। আমাকে ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, চলার কোনো রাস্তা নেই, ঘাট নেই, আমরা অসহায় না। শুধু রতন শিকদারই নন, মালেক ফরাজি, হোসেন গাজী সহ অন্তত 2000 পরিবার প্রতিনিয়তই থাকেন নদী ভাঙনের শঙ্কায়। বসতভিটা হারিয়ে তাদের ঠিকানা এখন আশ্রয় কেন্দ্র। অভিযোগ আছে, এসব আশ্রয় কেন্দ্রেও রয়েছে নিরাপত্তার শঙ্কা। নদী আমাদেরকে 3 বার ভাঙছে, এখন আমরা রাস্তার আশেপাশে বসবাস করতেছি। আমরা কই যাইমু, কই থাকমু, কি করুম, আমাদের কোনো তথ্য নাই। এনে অস্থায়ীভাবে আসি, আর মনে হয় কিছুদিন এখানে থাকতে পারবো। পুরো চরে নেই বিদ্যুৎ সংযোগ, নেই কোনো স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র কিংবা মৌলিক নাগরিক সুবিধা। জীবিকার একমাত্র ভরসা মাছ ধরা ও কৃষিকাজ। সরকারি সেবার বাইরে থেকেও প্রতিদিন বেঁচে থাকার অনিঃশেষ লড়াই এই জনপদের মানুষের। যাতায়াতের আমাকে কোনো লাইন নাই, আমরা কিভাবে চলাফেরা করব? লোক নিয়ে নিজে বাড়ি হাসপাতাল নিজে নিলে আমাকে লোক থাকে না। আমাকে স্কুলে আমরা কই পড়বো? চরটিতে যাতায়াতের একমাত্র মাধ্যম ট্রলার, যা চলে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এর বাইরে জরুরি পরিস্থিতিতে বাসিন্দারা আটকা পড়েন নদীর বিচ্ছিন্নতায়। নেই রাষ্ট্রীয় কোনো সুবিধা, এমনকি সম্প্রতি চালু হওয়া সরকারি কার্ডও না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। আমরা অনেক ছোট থাল থেকে জালিয়াগিরি করি, আমাকে জেলে কাট হয় না, ওই যারা উত্তরে থাকে এগো কাট হয়। আমরা কৃষক কাটও পাই না, ফ্যামিলি কাটও পাই না, আর কোনো বক্স ভাতাটা তো আমাকে কোনো নাই। নদী ভাঙনের বড় কারণ হিসেবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে দায়ী করা হয়। চরবাসীদের অভিযোগ, অবৈধ ও নিয়ন্ত্রণহীন বালু উত্তোলনেই গতিপথ বদলে আগ্রাসী হচ্ছে মেঘনা।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই জনপদের মানুষের দুর্দশার কথা আমলে নিয়েছে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। শহরাঞ্চলের মানুষের যে কষ্ট এবং আমাদের সম্মানিত নাগরিক হিসেবে তাদেরকে যে তাদের এই সেবাগুলো দেওয়ার যে বিষয়টা, সেটি আমরা অ্যাক্টিভভাবে বিবেচনায় রেখেছি, সরকারও বিবেচনায় রেখেছেন। সব হারানোর পরও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন মাঝের চরের মানুষ। স্থায়ী বাঁধ নির্মাণ, নিরাপদ বসতি তৈরি এবং রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করতে না পারলে মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে চরটি। শঙ্কা অনেকের। মেঘনার বুক চিরে দাঁড়িয়ে থাকা এই মাঝের চর সময়ের সঙ্গে অসম লড়াইয়ের গল্প। একদিকে বিদ্যুৎহীন অন্ধকার, অন্যদিকে নদী ভাঙনের আতঙ্ক। এই দুই সংকটের মধ্য দিয়েই এখানকার মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বদলে যাচ্ছে নদীর গতিপথ, হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও জীবনের শেষ সম্বল। তবুও টিকে থাকার লড়াইয়ে আপ্রাণ চেষ্টা এই চরবাসীর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ভোলা। আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে আবারও সামনে এসেছে উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি ও অবহেলার বিষয়টি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ও লবণাক্ততায় প্রতি বছর বাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি। অথচ সেই তুলনায় বাড়ছে না জলবায়ু খাতের বরাদ্দ। নাইমুল হোসেন কোচের ছবিতে আবদুল্লাহ আল মামুন জানাচ্ছেন বিস্তারিত। গত 2 দশকে সিডর, আইলা, বুলবুল, আমফান, ইয়াস সহ একের পর এক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 22,000 কোটি টাকা। প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগে এই অঞ্চলে ক্ষতির পরিমাণ বাড়ছেই। অথচ গত 1 দশক ধরে জলবায়ু ও পরিবেশ খাতে বরাদ্দের হার কমেছে। 2016-17 অর্থ বছরে মোট বাজেটের 8.21% বরাদ্দ থাকলেও সবশেষ বাজেটে তা নেমেছে 5%। ফলে টেকসই বাঁধ, সুপেয় পানি, যাতায়াত, জলাবদ্ধতা নিরসন ও পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় অর্থায়ন না হওয়ায় সংকট তীব্র হচ্ছে বলে মনে করছে পরিবেশবাদী সংগঠনগুলো। গয়রাতে এখনো বাঁধ হয়নি, মানুষদের পানির কোনো ব্যবস্থা নাই, পানি ছাড়া তো মানুষ থাকতেই পারে না। কৃষি উৎপাদন ক্রমশ কমতেছে, যার ফলে মানুষদের টিকে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। বেসরকারি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে দক্ষিণাঞ্চলের মাটির লবণাক্ততার পরিমাণ ও পরিধি কয়েক দশকে 2 থেকে 3 গুণ বেড়েছে। এতে কমছে কৃষি উৎপাদন, বাড়ছে সুপেয় পানির সংকট। এছাড়া এ অঞ্চলের প্রায় 2000 কিলোমিটার বেড়িবাঁধের অনেক স্থান ঝুঁকির মধ্যে। সামান্য জলোচ্ছ্বাসেও প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। এজন্য বাজেট প্রণয়নের ক্ষেত্রে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। বাজেট তো তখনই সম্ভব হয় সরকারের পক্ষে যখন প্রকৃত অর্থে ক্ষয়ক্ষতিটা আমরা নিরূপণ করতে পারি। এখন এই ক্ষয়ক্ষতি নিরূপণের দুটো পদ্ধতি, এক বিল্ডিং ভেঙে যাচ্ছে, আমার ব্রিজ ভেঙে যাচ্ছে, রাস্তা কালভার্ট নষ্ট হয়ে যাচ্ছে, এগুলি ধরেন ইকোনমিক্যাল ক্ষয়ক্ষতি বোঝা গেল। কিন্তু নন ইকোনমিক্যাল, আর্থিক, সরাসরি আর্থিকভাবে ক্ষতি না, সেটি নিরূপণ করে এবং কথা বলাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। উপকূলের জন্য আলাদা ক্লাইমেট বাজেট, টিআরএম কার্যক্রম সম্প্রসারণ, টেকসই বাঁধ নির্মাণ, নিরাপদ পানি ও পুনর্বাসন কর্মসূচিতে প্রয়োজনীয় বরাদ্দের দাবি পরিবেশবাদীদের। ঠক বরাদ্দ নয়, একটা বাজেটে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ রাখা হয় এবং এই নির্দিষ্ট পরিমাণ রাখলে সেখান থেকে আমাদের যে ক্ষয়ক্ষতির যে পূরণটা যদি হয় তাহলে আমরা উপকূলীয় মানুষ উপকৃত হবে। লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ম্যাপল ক্রাফটের তথ্য মতে জলবায়ু ঝুঁকিতে বিশ্বের 16টি দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। দেশের উপকূলীয় অঞ্চল শুধু প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতেই নয়, বরং অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। মৎস্য, বনজ সম্পদ, কৃষি ও পর্যটনের বড় অংশ নির্ভর করছে এই অঞ্চলের উপর। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় উপকূলীয় বোর্ড গঠন সহ দীর্ঘমেয়াদী বাজেট প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। আবদুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ স্টোরে অগ্নিকাণ্ডের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি অপারেশন থিয়েটার ও সংশ্লিষ্ট ইউনিট। অক্সিজেন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে জরুরি ও নির্ধারিত অস্ত্রোপচার। এতে অপারেশনের অপেক্ষায় থাকা শতাধিক রোগী পড়েছেন চরম অনিশ্চয়তা ও স্বাস্থ্য ঝুঁকিতে। মঞ্জুরুল হক মঞ্জুর ছবিতে আবদুল্লাহ আল মামুন, রুবেলের আরও একটি প্রতিবেদন। এটা একটা ইমার্জেন্সি ব্যাপার, ওটির পাশে আমরা এখন গিয়ে পরিচালক মহোদয়ের রুমে বসবো, বসে আলাপ করে আমি ঢাকা যাব, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আলাপ করে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব।
অগ্নিকাণ্ডের দিনই হাসপাতাল পরিদর্শনে এসে দ্রুত ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সেই নির্দেশনা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের ধীর গতিতে অপারেশন থিয়েটার পুনরায় চালুর কাজ আটকে আছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অপারেশনের অপেক্ষায় রোগীদের দীর্ঘ তালিকা। অগ্নিকাণ্ডের পর 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে জরুরি ও নির্ধারিত অস্ত্রোপচার। ফলে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শতাধিক রোগীর অপারেশন আটকে আছে। সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলজি এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। নতুন রোগীদেরও ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে সময়ের সঙ্গে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি ও স্বজনদের উৎকণ্ঠা। অপারেশন করার কথা ছিল আপনার হলো ওই যেদিনকে আগুন লেগেছিল ওই দিন কি ছিল কথা, তা ওই দিন আপনার হয়নি। তো সেখান থেকে এই মনে করেন 26 দিন না 27 দিন হবে। অপারেশনের ডেট পড়ছিল, আমি গেছিও, লোকজন বেশি হয়েছে এই কারণে ফেরত আসছি। আসার পরে তারপর দ্বিতীয় রাউন্ডে যাইয়া তো আগুন লেগে পুড়িয়ে গেছে। কইছে সিটি স্ক্যান করে লইয়া, আমরা সিটি স্ক্যান করে লইছি, আর অপারেশন হইবে হ্যাঁ বলে আগুন লেগে সব পুড়িয়ে গেছে। ঈদের পরে অপারেশন করার কথা ছিল, কিন্তু এই আগুন লাগার কারণে ওটির পারমিশন পাচ্ছে না, সেই কারণে আমার অপারেশন হচ্ছে না। এ অবস্থায় বিপাকে পড়েছেন চিকিৎসকরাও। তাদের মতে সময় মতো অস্ত্রোপচার না হওয়ায় অনেক রোগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, কিছু ক্ষেত্রে তৈরি হচ্ছে মৃত্যু ঝুঁকিও। আমরাও সাফার করছি, কারণ রোগীদেরকে তো আমাদের গেলেই রাউন্ডে জিজ্ঞেস করে স্যার কবে অপারেশনের ডেট, আমরা তো তখন বলতে পারি না এক্স্যাক্ট যে আপনার এই শিডিউল, যার জন্য সবাই অসুবিধার মধ্যে আছে। আমাদের কি কতটুকু ক্ষতি হয়েছে, এরপরে পিডব্লিউ কাজে কনস্ট্রাকশন হাত দেবে, এটা আমরা যত শীঘ্রই পারি। আমার ডাইরেক্টর তো সব সময় বলে যাচ্ছি যে আমাদের একটু বাইপাস লাইনটা নিয়ে, যদি শুধু লাইনটা টেনে আমাদের একটু কানেকশনটা দিয়ে আমরা কাজ করতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনার পরও এখনও অ্যাসেসমেন্ট শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ। অন্যদিকে গণপূর্ত বিভাগের দাবি ক্ষতিগ্রস্ত মালামাল সরাতে বিলম্ব হওয়ায় কাজ শুরু করা যায়নি। তবে আগামী 20 দিনের মধ্যে মেরামত কাজ শেষ করার আশ্বাস তাদের। আমাদেরও কিন্তু তাদেরকে বারবার আমরা ফোন করি, ওনারা আসে বা ফোনে কথা হয়। আমাদের দিক থেকে কিন্তু আমরা বারবার নক করতেছি, তো সেখানে আমরা আরও দ্রুত রেসপন্স আশা করেছি। কিছু মালামাল ছিল যেগুলা হচ্ছে নিমিউ কর্তৃক এগুলা সার্ভে করা হবে, ওই সার্ভে এখনও আজ পর্যন্ত হয়নি। ওনারা আজকে কথা বললো যে মাল সরাই রাখবে, পরে এটা সার্ভে করবে। গত 20 মে ভোরে অপারেশন থিয়েটারের পাশের একটি স্টোররুমে আগুন লাগে। এতে স্টোররুমের পাশাপাশি অপারেশন থিয়েটারের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনা নগরীতে চলছে অনুমোদনহীন বোতলজাত পানির ব্যবসা। প্রশাসনের চোখের সামনেই বছরের পর বছর চলছে এমন অবৈধ ব্যবসা। বিভিন্ন সময় অভিযানে এসব কোম্পানিকে জরিমানা করা হলেও পুনরায় একই কাজে জড়াচ্ছেন। দূষিত পানি পান করে প্রতারিত হওয়ার পাশাপাশি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। নেমন হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। পানি সরবরাহ প্রতিষ্ঠানের কেমিক্যাল ল্যাব বন্ধ 6 মাস ধরে। বিএসটিআই এর অনুমোদন না থাকায় চলছে মামলাও। পানি পরীক্ষা বন্ধ থাকলেও বন্ধ হয়নি বিক্রি। খুলনা নগরে যত্রতত্র গড়ে উঠছে বোতলজাত পানির প্রতিষ্ঠান, তবে বেশিরভাগ প্রতিষ্ঠান মানছে না বিএসটিআই এর শর্ত। এরই মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই এবং জেলা প্রশাসনের বিভিন্ন অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং সবকিছু ঠিকঠাক করতে সময়ও দেওয়া হয়। কোর্টে গেছিল, কোর্টের থেকে একটা তারিখ দিছিল, ওই তারিখে যাওয়ার কথা বলছে। এখনো সেই সামনে সেই তারিখ, ওইটা গেলে তারপরে মামলা কতদূর কি আগাইছে সেটা বিষয়ে জানা যাবে। নগরবাসীর অভিযোগ, পানিতে গন্ধ, ময়লা, পোকাও পাওয়া যায় বিভিন্ন বোতলে। মোড়কে উল্লেখ থাকে না উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ। এমন দূষিত পানি পান করে রোগাক্রান্তের পাশাপাশি প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। টিউবওয়েলের যে পানিগুলো আছে এইগুলো দেখা গেলো ইউজ করে। পানি থেকে যে কতগুলো ময়লা বেরোলে দেখে আমি সারপ্রাইজড হয়ে গেলাম। পরিষ্কার থাকে না, যা তোমার তিতকুড়া গন্ধ আসে, অনেক সময় সাপ্লাই পানি ভরে দেয়। টাকা দিয়ে পানি কিনি, কাস্টমার নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো দায় এড়াতে পারে না বলছেন চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভোক্তা অধিকারও যদি এটির ব্যাপারে সচেতন হয় তাহলে নগরবাসী অন্তত স্বস্তিতে থাকতে পারবে। অনুমোদনবিহীন যারা রয়েছে তাদের ব্যাপারে
কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিভিন্ন জায়গা থেকে আমাদের যে পানি আমরা পান করি সবগুলো হয়তো বিশুদ্ধ পানি না, বিভিন্ন আপনারা যে ফিল্টারিং পানি পাচ্ছেন বা বিভিন্ন জারে করে যে আমরা পানি কিনে খাই সেগুলো তো অনেক সময় দেখা যাচ্ছে টেস্ট করলে জীবাণু পাওয়া যাবে। নামে বেনামে এসব প্রতিষ্ঠানের কথা স্বীকার করে নজরদারি বৃদ্ধির পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হয় সেটাও করবো আমরা, প্রয়োজন হলে যদি জেলের প্রয়োজন হয় সেদিকেও যাবো আমরা আসলে চাচ্ছি না যে এই মানে লাইসেন্সবিহীনভাবে পানির মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস যাতে মানুষ এইভাবে মানে যথেচ্ছভাবে বিক্রি করতে পারে। খুলনা নগরীতে 30 থেকে 35টি বোতলজাত পানির কোম্পানি থাকলেও বিএসটিআই এর অনুমোদন আছে মাত্র 11টির। বিভিন্ন অনিয়মের অভিযোগে মামলা চলছে 5টির বিরুদ্ধে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। অবরোধকালীন খাদ্য সহায়তা না পেয়ে চরম মানবেতর দিন পার করছেন সুন্দরবনের উপর নির্ভরশীল মৎস্যজীবীরা। তবে মৎস্য অফিসের অসহযোগিতায় তালিকা প্রস্তুত নিয়ে কালক্ষেপণ হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। আর জনবল সংকটের কারণে জেলে তালিকা যাচাই বাছাইয়ের কাজ ধীরগতি বলে জানায় মৎস্য বিভাগ। আলী আকবর টুটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। বন বিভাগ থেকে পারমিট নিয়ে কেউ বাপদাদার আমল থেকে, আবার কেউ মৌসুমী জেলে হিসেবে সুন্দরবনে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। তবে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা থাকায় মানবেতর জীবনযাপন করতে হয় সুন্দরবন কেন্দ্রিক জেলেদের। অবরোধকালীন সময়ে জেলেদের খাদ্য সহায়তার জন্য বাগেরহাটের শরণখোলা, মোড়লগঞ্জ, মংলা সহ উপকূলের মৎস্যজীবীদের তালিকা 2023 সালের নভেম্বরে মন্ত্রণালয়ে পাঠায় বন বিভাগ। পরে সেগুলো যাচাই বাছাইয়ের জন্য মৎস্য অধিদপ্তরে পাঠানো হয়। তবে দীর্ঘ 3 বছর পেরিয়ে গেলেও চূড়ান্ত তালিকা না হওয়ায় অবরোধের সময় মানবেতর দিন কাটছেন জেলেদের। এতদিন অবরোধ থাকে তাহলে এরা কিভাবে চলাফেরা করবে এবং কিভাবে রোজগার করবে? বর্তমানে আবার এই সরকার অবরোধ দিয়েছে, আমরা কি করবো? এই আয় আবার তুলেই নুক, নাইলে আমাকে একটা ব্যবস্থা করুক। মাছ ধরে খাইতাম, ঘুরে গাড়ি খাই, আর সুন্দরবন আর কি খামো? সব দেহ তো বন্ধ হয়ে গেছে। সুন্দরবন যেকালে বন্ধ থাকে একালে আমাদের কোনো খাদ্য কোনো কিছু পাই না এবং চাল ডাল কোনো কিছু দেয় না, সরকার মুখে কিছু দেই না। সরকারের কাছে আবেদন আমরা আমাকে সহযোগিতা করুক। জেলে তালিকা চূড়ান্ত করে খাদ্য সহায়তার আওতায় আনা হলে বনে অপরাধ কমে আসবে। আর মৎস্য বিভাগের অসহযোগিতায় তালিকা প্রস্তুত নিয়ে কালক্ষেপণ হচ্ছে বলে জানায় বন বিভাগ। শরণখোলা উপজেলা থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাই নাই, ওনারা কমপ্লিটলি বন্ধ রাখছেন। তো সেটার জন্য ওনারা কালক্ষেপণ করছেন। কালক্ষেপণ করার কারণে কিন্তু আমরা যে জেলেরা এটা থেকে বঞ্চিত হচ্ছে এবং পূর্ণাঙ্গ খাদ্য সহযোগিতা পাচ্ছেন। এরা তো আসলে গরিব মানুষ, দিন আনে দিন খায় এই জাতীয় আমাদের এই জেলে ভাইরা। তো এই 3টে মাস আসলে কোনো কাজ না থাকা, সুন্দরবনে না যাওয়াতে খুব খাদ্য ঘাটতি এবং পরিবার চালানো খুব কষ্ট হয়ে যায়। জনবল সংকটের কারণে প্রকৃত জেলেদের তালিকা যাচাই বাছাইয়ের কাজে ধীরগতির দাবি মৎস্য বিভাগের। বন বিভাগ কর্তৃক বাগেরহাট জেলার 4327 জন বনজীবীর তালিকা দেওয়া হয়েছিল। আমরা তুরন্ত যাচাই বাছাই করে দেখেছি 1590 জন মৎস্যজীবী আছে, যার মধ্যে অনেকে আমাদের খাদ্য সহায়তা পেয়ে থাকে। যদি সরকার তাদের অনুকূলে কোনো খাদ্যশস্য বরাদ্দ দেয় তাহলে তারা পাবে। বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় সুন্দরবনের উপর নির্ভরশীল 18,540 জন জেলের তালিকা প্রস্তুত করে বন বিভাগ। 1 জুন থেকে 30 আগস্ট পর্যন্ত 3 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সময় সংবাদ, বাগেরহাট। ভোরের সময় এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইমদাদুল হক। পরবর্তী সংবাদগুলো জানাবেন সহকর্মী সাবরিনা মজুমদার। ইমদাদ, ধন্যবাদ আপনাকে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করছে হাজারো পর্যটক, কিন্তু আনন্দ ভ্রমণ অনেক সময় পরিণত হচ্ছে শোকে। সাগরের স্রোতে ভেসে প্রতি বছর বাড়ছে মৃত্যু ও নিখোঁজের ঘটনা। গত 12 বছরে প্রাণ হারিয়েছেন 74 পর্যটক। শুধু গত বছরই মারা গেছেন 25 জন। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, পর্যটকদের নিরাপত্তায় কতটা প্রস্তুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতে সিগাল পয়েন্ট সৈকতে টাঙ্গানো লাল পতাকা জানিয়ে দিচ্ছে এটি ঝুঁকিপূর্ণ এলাকা, কিন্তু নেই পর্যাপ্ত সতর্কতামূলক নির্দেশনা, নেই পর্যবেক্ষণ টাওয়ার কিংবা লাইফগার্ডের দৃশ্যমান উপস্থিতি। ফলে লাল পতাকা উপেক্ষা করেই ঢেউয়ের মধ্যে নামছেন পর্যটকরা, বাদ যাচ্ছে না শিশু কিশোররাও। তেমন ভাবে কিছুই জানি না কোনটা নিরাপদ আর কোনটা অনিরাপদ। সবাই গোসল করতেছে কিন্তু সতর্কতামূলক কোনো কেউ নাই এখানে। হোটেলের মধ্যেও সেরকম কোনো নির্দেশনা নাই।
সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টেও একই চিত্র। লাখো পর্যটকের সমুদ্র স্নানে নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন হাতে গোনা কয়েকজন লাইফগার্ড। সীমিত জনবল ও পুরনো সরঞ্জাম নিয়ে চলছে উদ্ধার কার্যক্রম। আমরা বর্তমানে 7 জন সুগন্ধা বিচে কাজ করতেছি। সমুদ্র সৈকতে লক্ষাধিকেরও পর্যটক একসাথে পানিতে নামে, সেই তুলনায় আমরা যারা লাইফগার্ড রয়েছি তারা অনেক কম। 120 কিলোমিটার দীর্ঘ সৈকতের মধ্যে মাত্র 1.5 কিলোমিটার এলাকায় সীমিত আকারে লাইফগার্ড সেবা রয়েছে। তাও পরিচালিত হচ্ছে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে। সংশ্লিষ্টদের মতে স্থায়ী সরকারি লাইফগার্ড ব্যবস্থা ছাড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। একজন ট্যুরিস্ট কক্সবাজার ভ্রমণ করার আগে থেকে যেন উনি সতর্ক বার্তাটি পান। গভর্নমেন্ট থেকে একটা নির্দেশিকা যদি দেওয়া হয় তাহলে যে অকাল মৃত্যু হচ্ছে এই মৃত্যুগুলো একটু কমে যেত। তবে জেলা প্রশাসন বলছে লাইফগার্ডের সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণ উন্নয়ন এবং আধুনিক সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই লাইফগার্ড সেবা মান বাড়ানোর জন্য ওনারা সব ধরনের সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন পর্যাপ্ত লাইফগার্ড, আধুনিক উদ্ধার সরঞ্জাম ও সচেতনতামূলক ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের চরম ভোগান্তিতে কক্সবাজারের পর্যটক, ব্যবসায়ী ও শহরবাসী। বিদ্যুৎ না থাকায় জ্বালানি ব্যয় বেড়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বিদ্যুৎ বিভাগ জানায়, সাবস্টেশনের একটি পাওয়ার ট্রান্সফরমার নষ্ট হওয়ায় দৈনিক 8 ঘন্টা লোডশেডিং চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে আরও প্রায় 4 দিন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঈদের ছুটিতে পর্যটকে উপচে পড়ছে কক্সবাজার, কিন্তু আনন্দঘন এই সময়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে টানা লোডশেডিং। গত 1 সপ্তাহ ধরে হোটেল মোটেল জোনে দৈনিক 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পর্যটকরা। গরমে অস্বস্তির পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক সেবাও। পর্যটকদের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের কারণে লিফটে আটকে আতঙ্কিত হওয়ার ঘটনা ঘটছে। এসি ফ্যান ছাড়া ঘন্টার পর ঘন্টা অসহনীয় পরিস্থিতিতে কাটাতে হচ্ছে। এতে অনেকেই বাধ্য হয়ে কক্সবাজার ছেড়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে লিফটে আমার ওয়াইফ, ছেলে, আমার ভাই কারেন্ট নাই বিদায় ওই জায়গায় বন্দি ছিল। রাতে আর কি যতটুকু থাকে, এছাড়া ওদের এসি তারপর কোনো কিছুই তেমন ভালো না বিদ্যুতের কারণে। 24 ঘন্টার ভিতরে 10-12 ঘন্টা বিদ্যুৎ পাই নাই। যত মানুষ আছে সবাই চলে যেতেছে, আমাদের আরো 2 দিন থাকার কথা। লোডশেডিংয়ের কারণে অনেক হোটেলে বাড়ছে জেনারেটর নির্ভরতা। এতে জ্বালানি খরচ বাড়লেও মিলছে না স্বস্তি। বুকিং বাতিলের কারণে ক্ষতির মুখে পর্যটন খাতের ব্যবসায়ীরা। সেটা একটা পর্যটক অঞ্চল এবং সর্বোচ্চ পর্যটকের সমাগম এবং ঈদের মৌসুম, হঠাৎ করে কেন যে এরকম হইলো এবং আমাদের যে বিশাল ক্ষতি, এবং গেস্ট আসছিল আনন্দ উপভোগ করার জন্য, কিন্তু তারা অনেক কষ্ট পেয়ে গেল বিদ্যুৎবিহীন কক্সবাজারের টুরিস্ট এলাকা থেকে। জেনারেটরে আমরা যতটুকু বিদ্যুৎ সাপ্লাই করছি, আমাদের ফুয়েল কস্ট অনেক বেড়ে যাচ্ছে। বেশ কিছু পর্যটককে লক্ষ্য করে দেখলাম যে তারা আসলে উপচে পড়া ভিড়ের মধ্যেও খুব বেশি অস্বস্তি বোধ করছে শুধুমাত্র লোডশেডিংয়ের জন্য। এই 8-9 ঘন্টা টানা যদি লোডশেডিং থাকে, তা আমাদের জেনারেটারের যে ফুয়েল কস্ট আসে, এটাতে আমাদের যেটা রেভিনিউ আমরা আর্ন করি তার 50%ই ফুয়েল কস্টে চলে যায়। অর্থনৈতিক দিক দিয়ে একটা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছি বটে। তার চাইতে বেশি ক্ষতি হয়েছে যে আমাদের সম্মানিত পর্যটকেরা কষ্ট পেয়েছেন। বিদ্যুৎ বিভাগ বলছে, ঈদুল আজহার দিন কলাতলী সাব স্টেশনের একটি পাওয়ার ট্রান্সফরমার নষ্ট হওয়ায় দৈনিক 8 ঘন্টা লোডশেডিং চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। এই সমস্যাটা নিরসন হবে আমরা খুবই আপ্রাণ চেষ্টা করতেছি, সবাই মিলে 2-1 দিনের মধ্যে বা 3-4 দিনের মধ্যে আমরা প্রবলেমটা সলভ করে দেব। বিদ্যুৎ বিভাগ বলছে, কক্সবাজার শহর ও হোটেল মোটেল জোনে প্রতিদিন প্রায় 50 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও মিলছে 40 মেগাওয়াট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মেহেরপুরে জমে উঠেছে আমের বাজার। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পাশাপাশি রফতানি হচ্ছে বিদেশেও। তবে শিগগিরই আম সংরক্ষণাগার নির্মাণের দাবি বাগানীদের। আর বিষমুক্ত আম উৎপাদনে বাগান মালিকদের সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। বাগান থেকে নামানো হচ্ছে আম, সেখান থেকে সরবরাহ করা হচ্ছে পাইকারি আড়তে।
মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে আম, ল্যাংড়া, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। বাগানীরা বলছেন এবছর আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে। শিগগিরই আমের সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। একসাথে যখন হারভেস্ট হয়ে যাচ্ছে এই ব্যাপক পরিমাণ আম আসলে কোথায় বিক্রি হবে? তো এইটা আমরা যতদিন পর্যন্ত সংরক্ষণ না করতে পারবো ততদিন পর্যন্ত এটার মোটামুটি একটা ভালো দাম পাওয়া কোনো কৃষকের পক্ষে সম্ভব না। বাংলাদেশের মানুষ মেহেরপুরের আমটা ভালোবাসে, সুস্বাদ খাইতে, আমরা এই জন্যই আসি ঢাকা থেকে এই আমটা নেওয়ার জন্য। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ কাজে লাগাতে সরকারের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। এক্সপোর্টের ব্যাপারে একটু শিথিল না হলে, বিশেষ করে ইংল্যান্ড, তারপরে জাপান, তারপরে মিডল ইস্টের দেশগুলো কিছুটা শিথিলযোগ্যভাবে হয়তো আম নেয় আমি শুনেছি। যদি আমাদের এক্সপোর্টাররা যদি আরও একটু সহযোগিতা করে আমাদেরকে, কৃষকদেরকে, তাহলে কৃষকরা খুব সহজভাবে এটা এক্সপোর্টের সাথে জড়িত হতে পারত। বিষমুক্ত আম উৎপাদনে বাগান মালিকদের সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। ছোট আকারে বিভিন্ন প্রকল্পের আওতায় মিনি কোল্ড স্টোরেজের জন্য বিভিন্ন মাধ্যমে জানিয়েছি, বিভিন্ন প্রকল্প নেওয়ার জন্য। এছাড়াও সরকারিভাবে আমাদের স্থানীয় যে এমপি মহোদয় আছে, যে জেলা প্রশাসক মহোদয় আছেন, উনি যে ডিসি কনফারেন্সে বিষয়টি উত্থাপন করেছেন। আমরা মনে করি সদস্য সরকার মেহেরপুরে এই জাতীয় কোল্ড স্টোরেজ স্থাপন করে এখানকার কৃষকদের যে ফসল সেটা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কৃষি বিভাগের তথ্যমতে এবছর মেহেরপুরে 160 কোটি টাকার আমের বাণিজ্য হবে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। কোরবানির পশুর চামড়ায় ল্যাম্পি স্কিন ডিজিজ সহ নানা ধরনের রোগের চিহ্ন। এতে বিপাকে পড়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন রোগাক্রান্ত পশুর চামড়া ট্যানারিতে পাঠালে দাম অনেক কমে যায়, যার নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসায়। তবে খামারিদের সচেতনতা বৃদ্ধিতে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রাণী সম্পদ বিভাগ। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। লবণ দিয়ে স্তূপ করে রাখা হয়েছে কোরবানির পশুর চামড়া। অনেকে সেখান থেকে বের করে পরীক্ষা করছেন। কুষ্টিয়ার আড়তে স্থানীয় ও আশপাশের কয়েকটি জেলায় কোরবানির পশুর চামড়া আসে। তবে এবছর ঈদে সংগ্রহ করা চামড়ায় দেখা দিয়েছে ল্যাম্পি স্কিন ডিজিজের ক্ষত। পশুর এই রোগের কারণে চামড়ায় গুটি, ক্ষত ও বিবর্ণ হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন আড়তে আসা চামড়ার মধ্যে প্রায় 35% চামড়ায় এই রোগ ধরা পড়েছে। এ কারণে চামড়ার মান নিয়ে দুশ্চিন্তায় তারা। ল্যাম্পিং আছে, গুটি আছে, চেল্লা আছে, আটলি আছে, বিভিন্ন ধরনের রোগ আছে। চামড়াগুলো দেখে শুনে আমাদেরকে কিনা লাগবে। যদি এই চামড়া আমরা দেখে শুনে না কিনি, তাহলে খারাপ মাল যদি আমাদের কোম্পানিতে চলে যায়, এই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভালো আসবে না। কেনার পরে ওখান থেকে লবণ দিলে আরও কিছু লবণ দেওয়ার পরে নোংরা মাটি বাড়া যাওয়ার পরে কিছু মাল ল্যাম্পিং বাইরে যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা 25% কিনছি কি 20% কিনছি, লবণ দিয়ে ওই মাল ভাঙতে গেলে আরও 10% বাড়ায় যাচ্ছে। এতে ব্যবসার একটা ক্ষতি আছে। আড়তদাররা বলছেন রোগাক্রান্ত পশু নিম্নমানের চামড়া ট্যানারি পাঠালে দাম অনেক কমে যায়, যার নেতিবাচক প্রভাব পড়েছে তাদের ব্যবসায়। এ কারণে এসব রোগ প্রতিরোধে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। প্রত্যেক কুরবানি ঈদের আগে প্রত্যেকটা খামারে গিয়ে যেন এই ল্যাম্পিংয়ের প্রতিকার, যেমন কোনো সেটা ভ্যাকসিন হইতে পারে, কোনো ওষুধ হইতে পারে, সেটা যেন গরুকে প্রদান করে। তা না হলে এই ল্যাম্পিংয়ের প্রভাবে আমরা আস্তে আস্তে চামড়া ব্যবসায়ী সমিতি, চামড়ার ব্যবসায়ীরা আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাব। সরকার এই ল্যাম্পিংয়ের উপর যদি গুরুত্ব না দেয় বা ভ্যাকসিনের উপর যদি না করে, তাহলে একটা সময় হয়তো আমরাও শেষ হব, এই শিল্প প্রতিষ্ঠানটাও ধ্বংসের দিকে চলবে। সরকারের কাছে এইটাই আবেদন যে সরকার যদি ভ্যাকসিনের উপর গুরুত্ব দেয়, মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে চাষিদের কাছে এই ভ্যাকসিনটা পৌঁছায় দিলে আগামীতে হয়তো আমরা এই ল্যাম্পিং থেকে উদ্ধার হব। লাম্পি স্কিন ডিজিজ সহ অন্যান্য রোগ প্রতিরোধে পশুর টিকাদান কর্মসূচির পাশাপাশি খামারিদের সচেতনতা বৃদ্ধিতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। ভ্যাকসিনেশনের জন্য বলছে, যেহেতু এটি ভাইরাল ডিজিজ, ভ্যাকসিনেশন করলে এই রোগটি প্রতিরোধ হবে। তো ভ্যাকসিনেশনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি। আমরা আমাদের ডিপার্টমেন্টে যে ভ্যাকসিন পাওয়া যায় এগুলো আমরা দিচ্ছি, এবং যখন ভ্যাকসিন অ্যাভেলেবল থাকে না তখন এটি যেহেতু আমদানি করা হয়, বাইরেও পাওয়া যায়, তাদেরকে ভ্যাকসিন করার জন্য উদ্বুদ্ধ করছি। ব্যবসায়ী সমিতির তথ্য মতে কুষ্টিয়া চামড়ার আড়তে প্রায় 2 লাখ পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। নড়াইলের কালিয়ায় 5 কিলোমিটার সড়কের সংস্কার ও প্রশস্তকরণে খোঁড়াখুড়ি আর পাথর বিছানো অবস্থায় পড়ে আছে। মাত্র 6 মাস মেয়াদের কাজে 9 মাস ধরে কাজ করেও অসমাপ্ত রেখে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কের এমন দশায় জনদুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবে দ্রুত কাজ করে চলাচলের উপযোগী করার আশ্বাস সড়ক বিভাগের।
মধু সরকারের ছবিতে সজীব রহমানের রিপোর্ট। খোঁড়াখুড়ি আর পাথর বিছানো অবস্থায় পড়ে আছে সড়ক, কোথাও আবার একেবারে মাটির রাস্তা। নড়াইল জেলা শহরের সঙ্গে কালিয়া উপজেলার নড়াগাতি থানা এলাকা সহ পাশের গোপালগঞ্জ জেলা সড়ক যোগাযোগ সহজীকরণে 2022 সালে পরিকল্পনা হাতে নেয় সড়ক বিভাগ। প্রকল্পের ব্যয় ধরা হয় 11,84,00,000 টাকা। 2023 সালে সড়কটির পানিপাড়া থেকে নড়াগাতি অংশের 5 কিলোমিটারের সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইনুস অ্যান্ড ব্রাদার্স। সরকার নির্ধারিত কাজের মেয়াদ 6 মাস থাকলেও 9 মাস ধরে খোঁড়াখুড়ি আর কিছু পাথর ফেলে কাজ বন্ধ অবস্থায় রয়েছে। এতে চলাচলে দুর্ভোগের পাশাপাশি প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তা আগে যা ছিল ভালোই ছিল, এখন ঠিক করতে যে এমন অবস্থা হয়েছে যে এখানে চলাফেরার কোনো উপায় নেই। এখান থেকে কোনো মানুষ তো চলাচল করতে পারে না, এটা মানুষ চলাচল করার মতন তো রাস্তার পরিবেশটা নেই। কন্ট্রাক্টর একবার মোটামুটি অর্ধেক কাজ করে রেখে ফেলে চলে গেছে, এখন আমাদের বহুত ভোগান্তি। এলাকাবাসী বিভিন্ন সময় দাবি করেছি, মানববন্ধন করেছি, তার প্রেক্ষিতে প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে যে রাস্তা পুনরায় ঠিকাদার নিয়োগ করা হয়েছে এবং 6.25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু 6 মাসের মধ্যেও কাজ শুরু হয়। তাগাদ দিয়েও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট মেয়াদে করানো সম্ভব হয়নি। 2 দফায় 88 লাখ টাকা জরিমানার পরও প্রতিষ্ঠানটির কাজ করতে অপারগতা জানায়। তবে সড়ক বিভাগের দাবি 3 বছরে অবশিষ্ট কাজের অনুমোদন চেয়ে কয়েক দফায় মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েও অবশেষে মিলেছে অনুমোদন। দরপত্র আহ্বানের মাধ্যমে দ্রুত কাজ করার আশ্বাস প্রতিষ্ঠানটির। কাজটি সর্বশেষ অবস্থায় এটার অনুমোদন হয়ে গেছে আমাদের, আমরা নোয়া জারি করছি, আশা করি 2 দিনের ভিতরে আপনার কার্যাদেশ প্রদান করা সম্ভব হবে। কালিয়া উপজেলার পানিপাড়া থেকে নড়াগাতি অংশের 5 কিলোমিটার সড়কের সংস্কার ও 2 পাশের 6 ফুট প্রশস্তকরণের অসমাপ্ত কাজের ব্যয় ধরা হয়েছে 5,93,00,000 টাকা। সময় সংবাদ, নড়াইল। জয়পুরহাট শহরের নতুন হাটে প্রতিদিন ভোরে আসতে থাকে দূর দূরান্ত থেকে হরেক রকমের সবজি, চলে জমজমাট পাইকারি বেচাকেনা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুল ইসলাম সবুজ, সরাসরি চলে এসেছে তার কাছে। সবুজ। হ্যাঁ, ক্যামেরায় আছি। আমরা এখন অবস্থান করছি জয়পুরহাট জেলা শহরের একমাত্র সবজি বাজার নতুন হাট। এই নতুন হাট মূলত গরু ছাগলের হাট হিসেবে উত্তরবঙ্গে পরিচিত পেলেও এটি মূলত প্রতিদিন ভোর হলেই দূর দূরান্ত থেকে বিভিন্ন পাইকার এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসেন এই নতুন হাটে পাইকারি বিক্রি করতে। তো আমরা আজকে সকাল সকালই এই হাটে এসেছি, ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, কৃষকদের সঙ্গে কথা বলেছি। কৃষকরা যেটি আমাদেরকে জানিয়েছে যে তাদের নিজস্ব উৎপাদিত ফসল এই নতুন হাটই একমাত্র তাদের ভরসা। এখানে প্রতিদিন ভোর হলেই শুধু জয়পুরহাট সদর উপজেলায় নয়, আশপাশের প্রতিটি উপজেলা এবং দূর দূরান্ত অর্থাৎ বগুড়ার যে আমরা শিবগঞ্জ বলি অনেক সময়, শিবগঞ্জ উপজেলা, সেই শিবগঞ্জ উপজেলা, এদিকে গাইবান্ধার যে গোবিন্দগঞ্জ উপজেলা, এদিকে নওগাঁর ধামরহাট উপজেলা, এই বাজারগুলো থেকেও এই নতুন হাটে সবজি বিক্রি করার জন্য কৃষকরা এবং পাইকাররা চলে আসেন। এখানে আজকে এই নতুন হাটে যে অবস্থানকালে আমরা দেখেছি যে কচুর বই, বর্তমানে নতুন বাজার হিসেবে কচুর বই অধিক পরিচিত। সেই কচুর বইয়ে এখন আমরা দামটা জানবো। যে এখানে তারা জানাচ্ছেন যে কচুর বই বর্তমানে কৃষকের কাছ থেকে সরাসরি পাইকাররা ক্রয় করছেন 40 থেকে 45 কিংবা 50 টাকা, কিন্তু তারা পাইকারদের হাতে আড়তদাররা বিক্রি করছেন 60 টাকা কেজি দরে। আবার এই যে করলার বাজার একেবারে নিম্নমুখী, করলা 10 টাকা কেজি, মানে গতকালকে বাজারেও গিয়েছে খুচরা বাজারে, অথচ আজকে পাইকারি বাজারে নতুন হাটে 20 টাকা কে। এদিকে পটল আছে, পটল 40 টাকা, কাঁচা মরিচ 30 থেকে 35 টাকা কেজি। এছাড়াও যে স্টিক আলু, মানে বড় আলু হিসেবে পরিচিত যেটা আমাদের, এই স্টিক আলু যাচ্ছে 20 থেকে 30 টাকা কেজি। এছাড়াও পেঁয়াজের 30 থেকে 32 টাকা কেজি পেঁয়াজ। আমরা যদি আপনাদের দেখাতে যাই, এখানে এই নতুন হাট একেবারে ভরপুর কাঁচা বাজারে। এই কাঁচা বাজার আমরা সরাসরি কৃষকের কাছ থেকেই যে পাইকাররা এখানে পান, সেটি তারা আরো আড়তদাররা পান, সেটি আবার পাইকারদের হাতে দেন। এই পাইকাররাই বিভিন্ন হাট বাজারে তারা
খুচরা দরে বিক্রি করেন। তো এ ছিল জয়পুরহাট শহরের একমাত্র পাইকারি কাঁচা বাজার হিসেবে পরিচিত নতুন হাটের শাকসবজির বাজার দর। সরাসরি যুক্ত ছিলাম জয়পুরহাট থেকে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঝালকাঠির বড় বাজারে শুরু হয় মাছ আর সবজির পাইকারি বেচাকেনা। তবে ঈদের রেশ ধরে এখনও কমেনি দাম। এই মুহূর্তে সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ রায়। সরাসরি চলেছে তার কাছে। পলাশ, ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই হাক ডাকে জমে ওঠে ঝালকাঠি শহরের এই প্রধান বাজারটি। স্থানীয়দের কাছে এই বাজারটি বড় বাজার নামেও পরিচিত। এখান থেকেই পাইকারি দামে মাছ এবং শাকসবজি সহ বিভিন্ন নিত্য পণ্য এখান থেকে বিক্রি হয়। ঝালকাঠি শহরের এই প্রধান বাজারটি কিন্তু শুরু হয়েছে এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে, অর্থাৎ ভোর 6টায়। এখন কিন্তু পাইকারি বাজার শেষে খুচরা বাজার শুরু হয়েছে। তবে ঈদের ছুটি শেষে এখনো কিন্তু ঈদের রেশ কাটেনি, যে কারণে তার প্রভাব পড়েছে কিন্তু এই বাজারে। আজকে কিন্তু এই পাইকারি এবং খুচরা বাজারে ক্রেতা এবং বিক্রেতার সমাগম তুলনামূলকভাবে কিছুটা কম পড়েছে। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদের ছুটির কারণে পরিবহন সংকট রয়েছে। তাছাড়া অনেক শ্রমিক কর্মচারী মৎস্যজীবী যারা রয়েছে তারা কিন্তু ঈদের ছুটিতে রয়েছে, যে কারণে শ্রমিক সংকট এবং পরিবহন সংকটের কারণে বাজারটা ঠিক এখনো জমে উঠতে পারেনি। জমে উঠতে আরো 2-3 দিন লাগবে। তারপরও এখনো মোটামুটি ব্যাপক সমাগম না হলেও মোটামুটি সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা কিন্তু রয়েছে। এই যে তার একটা প্রভাব কিন্তু বাজারে পড়েছে, সে বিষয়ে যদি বলি, দামের কথা যদি বলি, সেই দামের দিকে প্রভাব পড়েছে। মাছের দাম খুচরা এবং পাইকারি সব কিন্তু কিছুটা বেড়ে গেছে। রুই, কাতল সহ কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু 400 টাকা কেজি পাইকারি দামে বিক্রি হয়েছে। অপরদিকে যদি আমরা পাঙাশের দাম বলি, সে পাঙাশের দাম 200 টাকা পাইকারি কেজি দামে বিক্রি হচ্ছে। শিংসহ দেশি যেসব মাছ রয়েছে 400 থেকে 500 টাকা পাইকারি দামে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কিন্তু আরো বেশি বিক্রি হচ্ছে। বিক্রেতারা আরো একটি কথা বলেছে যে সামুদ্রিক যে মাছ রয়েছে তার যোগান বন্ধ রয়েছে। সমুদ্রে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা থাকার কারণে সামুদ্রিক মাছ না আসার কারণে কিন্তু দাম কিছুটা বেশি পড়েছে, যে কারণে স্থানীয় ঘেরের যে মাছ রয়েছে সেই ঘেরের মাছ এবং দেশীয় যে স্থানীয় নদী নালার মাছ রয়েছে সেগুলোর সরবরাহ হচ্ছে, যে কারণে সরবরাহ কিছুটা কম। ঈদ এবং এই যে নিষেধাজ্ঞার কারণে সরবরাহ কম থাকার কারণে কিন্তু মাছের দাম কম পড়েছে। তো বিক্রেতারা আমাকে বলছেন যে আরো 2-1 দিন পর এই যে পাইকারি এবং খুচরা মাছের বাজার আরো জমে উঠবে। তো এই ছিল আমার কাছে ঝালকাঠির প্রধান বাজারের মাছের কেনাকাটার সর্বশেষ খবর। যুক্ত ছিলাম ঝালকাঠি থেকে। নড়াইলের পাইকারি বাজারে সব ধরনের দেশীয় মাছের সরবরাহ স্বাভাবিক হলেও দাম বাড়তে। বিস্তারিত জানাতে লোহাগড়ার মধুমতি মৎস্য আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফুটতে না ফুটতে নড়াইলের যে সবচেয়ে বড় মৎস্য আড়তটি রয়েছে মধুমতি মৎস্য আড়ত, যেটি লোহাগড়াতে অবস্থিত, এই মৎস্য আড়তে কিন্তু সকাল থেকেই কিন্তু দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা এসে ভিড় জমান এবং এই মৎস্য আড়তে কিন্তু এখানে পাইকারি যে সাদা দেশীয় মাছের যে সরবরাহ সেটি কিন্তু সারা জেলায় বলা চলে যে এখান থেকে কিন্তু সরবরাহ করা হয়। এবং এখান থেকে কিন্তু যদি বলা হয় যে মাছ যদি বলা হয় যে দেশীয় যে সাদা মাছ রয়েছে তা পাঙ্গাস কেজি আকারে 2 কেজি সাইজের কিন্তু 380 থেকে 400 টাকা দরে বিক্রি হচ্ছে। যে কই মাছ কিন্তু চাষের কই এখানে সেটি কিন্তু 180 থেকে 200 টাকা। যে শিং মাছ রয়েছে এটা 300 থেকে 400 টাকা দরে কিন্তু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। যদি বলা চলে যে এখানে রুই বিক্রি হচ্ছে কেজি 2 কেজি আকারে 380 থেকে 400 টাকা এবং
গ্রাস কাপ যেটি বিক্রি হচ্ছে 3 কেজি সাইজের 300 টাকা করে। এবং যে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছটি কিন্তু গলদা চিংড়ি বলা চলে যে আকাশচুম্বী দাম, এখানে 1200 থেকে 1250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাগদা চিংড়ি যেটি রয়েছে 30 থেকে 35 পিতে 1 কেজি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 850। আর ছোট চিংড়ি বলা চলে যে এখানে কিন্তু একদম আজকের বাজারে কিন্তু সেইভাবে নেই বললেই চলে। তবে যেটি আমাদেরকে জানিয়েছেন মৎস্য আড়তে যারা আছেন, যে পাইকারি এবং খুচরা বিক্রেতা যারা আছেন, তারা বলেছেন যে এটি কিন্তু ছোট চিংড়ির চাহিদা কিন্তু বেশি থাকায় এখানে 450 থেকে 500 টাকা দরে কিন্তু ছোট চিংড়ি বিক্রি হয়ে থাকে। এখানে বলা চলে যে ঈদ পরবর্তী সময়ে কিন্তু ঈদের সময়ে যে মাছের দাম কিছুটা বাড়তে থাকলেও কিন্তু এখন কিন্তু যে গতদিন যে মাছের দাম ছিল সেটা থেকে কিন্তু তুলনামূলকভাবে মাছের দাম কিন্তু কিছুটা কম রয়েছে। এখানে যে দেশীয় যে মাছ রয়েছে, ট্যাংরা মাছটি কিন্তু দাম আকাশচুম্বী, অর্থাৎ প্রতি কেজিতে 600 টাকা করে কিন্তু গুনতে হচ্ছে পাইকারি বাজারে, যেটা খুচরা বাজারে 700 টাকা পর্যন্ত যাবে বলে এখানে যারা খুচরা বিক্রেতা আছেন তারা জানিয়েছেন। এবং যে দেশীয় পুঁটি মাছ কিন্তু 210 টাকা করে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এবং এখানে শিং মাছ, এখানে মাছের সরবরাহ কিন্তু মোটামুটি থাকলেও কিন্তু এইখানে মাছের দাম কিন্তু কিছুটা আজকের তুলনায় বাজারে কম মনে হচ্ছে, এবং পরবর্তীতে আরো দাম কমবে বলে এবং সেটা আশা করছেন যে এই বাজার সংশ্লিষ্ট। এই ছিল আমার কাছ থেকে মৎস্য থেকে সর্বশেষ অবস্থা। যুক্ত ছিলাম নড়াইল থেকে। ভোরের সময় আরও থাকছে, ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের, অস্বীকার সেন্ট্রাল কমান্ডের। ট্রাম্পের যুদ্ধ পরিচালনা ক্ষমতায় লাগাম টানল প্রতিনিধি পরিষদ। ভোলার মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ হয়েছেন। বন্ধুদের সঙ্গে মেঘনা নদীর পাড়ে ঘুরতে যায় সদরের 14 ঘর এলাকার হাসিব। ডুবোচরে গিয়ে সবাই মিলে গোসল ও মাছ শিকার করে তারা। নদীতে জোয়ারের তীব্রতায় ছোটদের মধ্যে 4 জন আটকা পড়েন। সাঁতার জানায় 3 জন বেঁচে ফিরলেও হাসিব ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা নদীতে উদ্ধার অভিযানে নামেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজিবির কাছ থেকে জব্দ করা চোরাই পণ্য ছিনিয়ে নিয়ে গেল চোরা কারবারিরা। বুধবার বিকেলে কসবা উপজেলার নয়নপুর বাজারে এই ঘটনা ঘটে। এ সময় একে অপরের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ তোলেন। বিজিবি জানায়, ভারতীয় চোরাই পণ্য নিয়ে আসা পিকআপ ভ্যানটিকে আটক করেন। এ সময় বিজিবির সাথে চোরা কারবারিরা মব সৃষ্টি করে এবং বাকবিতণ্ডায় জড়ায়। বিজিবির দাবি, চোরা কারবারিরা নিজেরাই তাদের গাড়ির গ্লাস ভাঙচুর করে। বিষয়টি অধিকতর তদন্ত করে চোরা কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করার কথাও জানায় বিজিবি। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির জেরে চরম অস্তিত্ব সংকটে পড়েছে দীর্ঘ 15 বছর রাজ্য শাসন করা দল তৃণমূল কংগ্রেস। বুধবার দলের 60 বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছেন। এই নাটকীয় পরিস্থিতির পর সন্ধ্যায় দলের সব কমিটি ভেঙে দিয়েছেন মমতা। এমন পরিস্থিতিতে মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রবীণ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম অস্থির সময়ের মুখোমুখি হয়েছে তৃণমূল কংগ্রেস। নিজ দলের ওপর নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরই মধ্যে দলটির 80 জন বিধায়কের মধ্যে 60 জনই মমতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বুধবার সকালে বিদ্রোহী বিধায়কদের পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে 60 জনের স্বাক্ষর সহ চিঠি জমা দেন। বিকেল 4:30টায় বিধানসভায় প্রধান বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে হওয়া প্রশাসনিক বৈঠকে যোগ দেন তৃণমূলের প্রায় সব বিদ্রোহী বিধায়ক। আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব
এবং আজকে থেকে বিরোধী দল হিসেবে আমরা আমাদের পথ চলা শুরু করলাম। এদিকে তৃণমূলের এমন নজিরবিহীন ভাঙন পরিস্থিতির মধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও ইস্তফা দিয়েছেন। চরম এই অস্থির সময়ের মধ্যে মমতা তৃণমূলের পশ্চিমবঙ্গ ও সব শাখার কমিটি ভেঙে দিয়েছেন। ফলে বিধানসভা ও দলীয় নেতৃত্বের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঠিক কি অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ পরিচালনার ক্ষমতায় লাগাম টানল মার্কিন প্রতিনিধি পরিষদ। বুধবার ট্রাম্পের ইরান নীতি ও যুদ্ধ পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঐতিহাসিক এক প্রস্তাব পাশ হয়। 4 রিপাবলিকান আইন প্রণেতাও ট্রাম্পের বিপক্ষে গিয়ে বিল পাশের পক্ষে ভোট দেন। এর মধ্য দিয়ে ইরান যুদ্ধ নিয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তের ক্ষমতা সীমিত করতে বুধবার ভোটাভুটির আয়োজন করে মার্কিন প্রতিনিধি পরিষদ। দীর্ঘ টানাপোড়েন আর নাটকীয়তা শেষে 215-208 ভোটে পাশ হয় এই প্রস্তাব। ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে সবাইকে চমকে দিয়ে কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতাও ট্রাম্পের বিপক্ষে গিয়ে ভোট দেন। এটিকে ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে এক নজিরবিহীন প্রতিরোধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিলটি পাশের পর হোয়াইট হাউস এবং রিপাবলিকান শিবিরের মধ্যে অস্বস্তি আরও বাড়ল। হাউস স্পিকার মাইক জনসন অবশ্য এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে ট্রাম্পের পাশেই দাঁড়িয়েছেন। তার দাবি, এই সময়ে প্রেসিডেন্টের হাত বেঁধে ফেললে তা ইরানের সাথে চলমান শান্তি আলোচনায় ওয়াশিংটনকে দুর্বল করবে। তবে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার পেছনে কাজ করছে বড় ধরনের আইনি জটিলতা। পেন্টাগন ও পররাষ্ট্র দফতরের পরিদর্শক দল যৌথভাবে ইরান যুদ্ধ নিয়ে তদন্ত শুরু করেছে। নিয়ম অনুযায়ী কংগ্রেসের অনুমতি ছাড়া 60 দিনের বেশি যুদ্ধ চালালে এই তদন্ত বাধ্যতামূলক। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অবশেষে তেহরানে হতে যাচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রার নজিরবিহীন আয়োজন। 3 দিনব্যাপী রাষ্ট্রীয় শোক আর বিদায়ী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে এই চিরবিদায়ের আনুষ্ঠানিকতা। কেবল রাজধানীতেই প্রায় 2 কোটি মানুষের অভূতপূর্ব সমাগম আশা করছে প্রশাসন। প্রিয় নেতাকে হারানোর গভীর ক্ষত বুকে নিয়ে এই মহাসমাবেশের নিরাপত্তা নিশ্চিতে এখন ব্যস্ত ইরান। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রিয় নেতার এমন আকস্মিক ও মর্মান্তিক বিদায়ে স্তব্ধ হয়ে পড়েছিল গোটা দেশ। এবার আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে 3 দিনের রাষ্ট্রীয় জানাজা ও শোক পালনের পরিকল্পনা করছে ইরান। তেহরানের ডেপুটি মেয়র জানিয়েছেন, কেবল রাজধানীতেই 1.5 থেকে 2 কোটি শোকগ্রস্ত মানুষের সমাগম হবে। 3 দিনব্যাপী এই বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবে তেহরানের শোকযাত্রাটি অন্তত 24 ঘন্টা স্থায়ী হবে বলে জানানো হয়েছে। রাজধানীর গ্র্যান্ড মুসাল্লা অথবা ইমাম খোমেনির মাজার প্রাঙ্গণে প্রথম পর্বের বিদায় শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে পবিত্র শহর কোমে। সেখান থেকে শেষ বিদায়ের জন্য মরদেহ পৌঁছাবে খামেনির জন্মস্থান মাশহাদ শহরে। নিজের শেষ ইচ্ছা এবং ঘনিষ্ঠদের পরামর্শ অনুযায়ী মাশহাদের ইমাম রেজা আলাইহিসসালামের মাজারে সমাহিত করা হবে এই মহান নেতাকে। মাশহাদের এই বিদায় অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারত সহ দক্ষিণ এশিয়ার লাখ লাখ ভক্ত অনুরাগী অংশ নিতে পারেন বলে জানিয়েছে ইরান সরকারের কর্মকর্তারা। তাদের বিশেষ নিরাপত্তা ও ব্যবস্থাপনার প্রস্তুতি নিচ্ছে আইআরজিসি। প্রিয় নেতাকে হারানোর গভীর ক্ষত বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরের এক কঠিন সময় পার করছে ইরান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। লেবাননের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে বৈরুত ও তেল আবিব। ওয়াশিংটনে দুপক্ষের বৈঠকের পর বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দফতর। এর ঠিক আগেই লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান হামলা অন্তত 9 জন নিহত হয়। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সেনাপ্রধান সাফ জানিয়েছেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই যুদ্ধে লেবাননে এ পর্যন্ত 3,500-এরও বেশি মানুষ নিহত হয়েছেন।
সরকারের প্রস্তাবিত নতুন শ্রম আইনের বিরুদ্ধে সাধারণ ধর্মঘটে অচল হয়ে পড়েছে পর্তুগাল। বুধবার হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা সীমিত পরিসরে চালু থাকলেও বন্ধ ছিল মেট্রো রেল সহ অনেক সরকারি কার্যক্রম। বাতিল করা হয় 5 শতাধিক ফ্লাইট। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। কর্মীদের অধিকার ক্ষুণ্ণ করবে এমন অভিযোগে সরকারের প্রস্তাবিত শ্রম আইন বাতিলের দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠন সিজিটিপি। স্থানীয় সময় বুধবার পর্তুগালের রাজধানী লিসবন থেকে কোনো দূরপাল্লার ট্রেন ছেড়ে যায়নি, আবার শহরেও কোনো ট্রেন প্রবেশ করেনি। স্টেশনে এসে অনেক যাত্রী ট্রেন বাতিলের খবর পেয়ে ফিরে যান। ধর্মঘট সফল করতে স্টেশনগুলোতে সক্রিয় ছিলেন ইউনিয়নের সদস্যরা। ধর্মঘটের কারণে মধ্যরাত থেকেই বন্ধ রাখা হয় মেট্রো রেল স্টেশনগুলোর প্রবেশপথ। সীমিত আকারে বাস চললেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। অনেক পর্তুগিজ কর্মী কাজে না গেলেও গণপরিবহন সংকটের কারণে কাজে যেতে বাধ্য হওয়া অভিবাসী ও অন্যান্য কর্মীরা ভোগান্তিতে পড়েন। ধর্মঘটের কারণে বাস, মেট্রো, কম্বো সবই বন্ধ। আমাদের সবাই কাজে আসতে আজকে সমস্যা হচ্ছে। আশা করি সরকার এর দিকে বিশেষভাবে নজর করবে এবং এটাকে সলভ করার চেষ্টা করবে। শুধু লিসবন নয়, দেশের বিভিন্ন শহরেও ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করেন নার্স, চিকিৎসক সহ বিভিন্ন পেশার মানুষ। সিজিটিপির নেতারা বলছেন, শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণই প্রমাণ করে নতুন শ্রম আইন জনগণ মেনে নিতে প্রস্তুত নয়। সিজিটিপি শ্রমজীবী মানুষকে তাদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই অন্যায্য আইন বাতিল করতে সরকারকে বাধ্য করা সম্ভব। এত মানুষের দাবি সরকার উপেক্ষা করতে পারবে না। ধর্মঘটের সবচেয়ে বড় প্রভাব পড়ে লিসবন বিমানবন্দরে। বাতিল করা হয় 5 শতাধিক ফ্লাইট। নির্ধারিত দিনে ভ্রমণ করতে না পেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এছাড়া শিক্ষক ও শিক্ষা খাতের কর্মীরাও ধর্মঘটে অংশ নেয়। দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ছিল। দুটি সাধারণ ধর্মঘটে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি আইনটির বিপক্ষে দেশটির অধিকাংশ শ্রমজীবীর অবস্থানের পরেও সরকারের অনড় অবস্থানকে অত্যন্ত দুঃখজনক বলছে সংশ্লিষ্টরা। বিপুল গণদাবি উপেক্ষা করে এই আইনটি বাস্তবায়ন করা হলে এটি পুরো পর্তুগালকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিবে বলে মত তাদের। তাই অন্তত আজকের এই সাধারণ ধর্মঘটের পর সরকার তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে প্রত্যাশা তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বাংলাদেশ ফুটবলের সুপারস্টার হামজা চৌধুরীর সঙ্গে অবশেষে দেখা হলো নতুন কোচ থমাস ডুলির। ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে সান মারিনোতে দলের সঙ্গে যোগ দিয়েছে লেস্টার সিটি তারকা। ইউরোপীয় প্রতিপক্ষের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হামজা। পাশাপাশি এই প্রীতি ম্যাচ দিয়ে সাফের প্রস্তুতিও সারতে চান তিনি। সদা হাস্যোজ্জ্বল থমাস ডুলির মুখের হাসি আরও চওড়া বাংলাদেশের ফুটবলের প্রাণ ভোমরার সঙ্গে প্রথম দেখা নতুন কোচের। ইংল্যান্ড থেকে সরাসরি যখন সান মারিনোতে অবস্থানরত লাল সবুজের ডেরায় যোগ দিলেন, তখন গোটা দলের আত্মবিশ্বাস এক লাফে পৌঁছে গেছে চূড়ায়। কোনো ইউরোপীয় দলের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামার আগে স্পটলাইটটা তার ওপরই। 5 জুনের ফিফা ফ্রেন্ডলি বিগ ম্যাচ খেলতে সান মারিনোতে হামজা দেওয়ান চৌধুরী দলের সঙ্গে যোগ দিয়েই জানিয়ে দিয়েছেন লাল সবুজ জার্সিতে আরও একবার লড়াইয়ের জন্য প্রস্তুত। Ich habe mir gedacht, I think echt ook challenging wordt definitely Ami Jamal so senior players som gemaakt zeer is a different style so era just goed te zien inshallah mi ja just goed te farmo Amir Shometer Zayan just goed te farmo but I'm excited, I'm ready to work, I'm ready to listen, I'm show so I'm excited. কাগজে কলমে বা র্যাঙ্কিংয়ে সান মারিনো পেছনের সারির দল। বাংলাদেশ রয়েছে 181 নম্বরে আর সান মারিনো 211-তে। তবুও ইউরোপিয়ান টিমের বিপক্ষে নির্ভর থাকার অবকাশ নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা অবশ্য আত্মবিশ্বাসী। বাংলাদেশি লোকাল ফুটবলাররা অভ্যস্ত না হলেও লেস্টার সিটি তারকা যে ইউরোপীয় কন্ডিশনেই বেড়ে উঠেছেন। অমন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে সমিত জায়ানদেরও। Definitely easy game week tonight. Zafneza বলছো এরা সবসময় বড় কান্ট্রির সঙ্গে খেলে, সো এরা used to very high quality. এরা গ্রাউন্ডে খেলতেছি, এরা নতুন কোচ, সবটা চ্যালেঞ্জিং বাট আমরা লাগি ভালো চ্যালেঞ্জ ইউরোপের মাঝে ফার্স্ট ম্যাচ। সো আমরা এক্সাইটেড টু শো ইউরোপ আর সান মারিনো আমরা কেমনে খেলতে পারি আর সাফের লাগি গুড প্রিপারেশন, সো আমরা খুব এক্সাইটেড।
বিশ্বকাপ বাছাই, নেশনস লিগ বা ফিফা ফ্রেন্ডলি গেমে লিখটেনস্টেইন, অস্ট্রিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, সাইপ্রাস, রোমানিয়া, অ্যান্ডোরা, ফ্যারো আইল্যান্ডের মতো দলের বিপক্ষে নিয়মিতই খেলে সান মারিনো। তাদের গতি আর শারীরিক শক্তি হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তবে প্রথম অ্যাসাইনমেন্টে হামজার কাঁধে ভর করেই সে পরীক্ষায় উতরে যাওয়ার লক্ষ্য জার্মান আমেরিকান কোচ ডুলির। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশে হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় বসবে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর। এ বিষয়ে সম্মত হয়েছে অংশগ্রহণকারী 7 দেশ। তবে সবগুলো ম্যাচই ঢাকায় খেলার বিষয়ে শর্ত জুড়ে দিয়েছে তারা। সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর যে বাংলাদেশে বসতে যাচ্ছে তা চূড়ান্ত হয়েছিল আগেই, তবে অনিশ্চয়তা ছিল দিনক্ষণ নিয়ে। এর আগে সেপ্টেম্বরে ঢাকায় সাফ হওয়ার কথা থাকলেও বেঁকে বসে ভারত, তাই বাধ্য হয়ে সূচিতে পরিবর্তন আনে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। নতুন সূচি মোতাবেক 4 নভেম্বর ঢাকায় বসবে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর, চলবে 17 নভেম্বর পর্যন্ত। এই সময়ে টুর্নামেন্ট খেলতে সম্মতি দিয়েছে অংশগ্রহণকারী 7 দেশ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। আলোচনায় আছে বসুন্ধরা কিংস এরিনার নামও, যদিও তা চূড়ান্ত নয় এখনো। এর আগে সিলেটে সাফ আয়োজন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে খেলতে আপত্তি তুলেছে সাফ সদস্যভুক্ত দেশগুলো। শুধু ভারতের আসিয়ান কাপ খেলার ব্যবস্থা নয়, সাফের অন্তর্ভুক্ত 7টি দেশের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবার মতামত ও সম্মতির ভিত্তিতে টুর্নামেন্টটি তারিখ চূড়ান্ত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে 4 নভেম্বর থেকে শুরু হবে সাফ। সবগুলো ম্যাচই হবে ঢাকায়। খেলার মধ্যে রেফারির সিদ্ধান্তগুলোতে আরও স্বচ্ছতা আনতে কয়েক বছর হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির প্রযুক্তি ব্যবহার করছে ফিফা। এবার সেই একই প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে সাফ। সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে শুরু হচ্ছে VAR অধ্যায়, যদিও তা এখনো পুরোপুরি চূড়ান্ত নয়। এবারই প্রথম সাফে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছি আমরা, কারণ আমরা চাই রেফারির সিদ্ধান্তগুলো আরো স্বচ্ছ হোক। যদিও VAR প্রযুক্তি বেশ ব্যয়বহুল, তারপরও আমাদের চেষ্টায় কোনো কমতি থাকবে না। ঘরের মাঠে সাফ অনুষ্ঠিত হবে, তাই আবারও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ফিফা উইন্ডোর মধ্যে পড়ায় এই আসরে বাংলাদেশ দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে হামজা, সমিত সোমের মতো তারকা ফুটবলারদের। SM ইকবাল, সময় সংবাদ। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে প্রথম 2 ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে BCB। 15 সদস্যের দলে 4 বছর পর রঙিন পোশাকে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে দলে ফেরানো হয়েছে বলে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। মোসাদ্দেক হোসেন সৈকতের লড়াইটা একাকিত্বের। সুযোগ 80-80 করেও লাল সবুজ জার্সিটা পরা হচ্ছিল না। তাকে নিয়ে সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর এক মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছিল। অনেকেই জাতীয় দলে সৈকতের এপিটাফ লিখে ফেলেছিলেন। তবে 4 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফিরেছেন টাইগার স্কোয়াডে। সাম্প্রতিক ফর্ম তাকে ফিরিয়ে দিয়েছে জাতীয় দলের জায়গা। মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে এবং নাম্বার 6-এ ইজ মোর, তার স্কিল লেভেলটা আরও বেশি কাজে লাগবে আমাদের জন্য। ইজ এন এক্সপিরিয়েন্স প্লেয়ার, আগেও খেলেছে এবং প্রিমিয়ার লিগে খুব ভালো ফর্মে আছে এবং অ্যাট দ্য সেম টাইম ওর যে অলরাউন্ডার অ্যাবিলিটি সেটাও আমরা কাজে লাগাতে পারবো, বিকজ ওর যে বোলিং অ্যাবিলিটি সেটাও কিন্তু বেশ যথেষ্ট কাজে লাগে। তো তিনি যদি আসেন আমাদের ব্যালেন্সটা একটু ভালো হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে 9 জুন থেকে। তার আগে 2 ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে BCB, যেখানে নিয়মিতভাবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আছেন, লিটন দাস, নাজমুল শান্ত, সৌম্য সরকার, তানজিদ তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়। গেল নিউজিল্যান্ড সিরিজের দলে ছিলেন না উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এই সিরিজে জায়গা হয়েছে তারও। স্পিন বিভাগে অধিনায়ক মিরাজের সঙ্গে রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। 4 পেসার নিয়ে স্কোয়াড সাজিয়েছেন হাবিবুল বাশারের নির্বাচক প্যানেল। অভিজ্ঞ মুস্তাফিজ তাসকিনের সঙ্গে আছেন শরীফুল ও গতির ঝড় তোলা নাহিদ রানা। বাদ পড়ার তালিকায় 2 ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও আফিফ হোসেন ধ্রুব। দুজনেই কিছুটা আক্ষেপ করতে পারেন পর্যাপ্ত সুযোগ না পাওয়ার, যা স্বীকার করলেন প্রধান নির্বাচকও। আফিফ হোসেন ধ্রুব এবং মাহিদুল ইসলাম অঙ্কন আসলে
অঙ্কনকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি আনফর্চুনেটলি, এবং আফিফকেও ইনাফ সুযোগ দিয়েছি সেটাও আমি বলতে পারবো না। আই থিঙ্ক সুযোগ আর একটু বেশি পেতে পারতো সে, বাট এই মুহূর্তে আমরা কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ করছি, যার জন্য আসলে এই দুটি পরিবর্তন করা। বাকি সব তো যা সেম। আশা করছি এই দলটা নিয়ে আমরা অস্ট্রেলিয়ার সাথে ভালো সিরিজ খেলতে পারবো। পেস বিভাগ দেখে ধারণা পাওয়া যায় অস্ট্রেলিয়ার বিপক্ষেও স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ, যেখানে বড় ভূমিকা রাখতে হবে পেসারদেরই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহক পর্যায়ে ইউনিটে 1.5 টাকা বাড়িয়ে 10.5 টাকার বেশি নির্ধারণ। ক্ষুব্ধ ভোক্তা, প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ। সবার জন্য হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার, মিলবে পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়। জুলাই থেকেই বগুড়া সহ 5 জেলায় শুরু, অতীতে ব্যর্থ রাষ্ট্র থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ। হঠাৎ বাড়ছে সীমান্ত উত্তেজনা, যশোরে পুশিন চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের, সাতক্ষীরায় গুলিবিদ্ধ 2, সতর্ক অবস্থানে বিজিবি। নির্যাতন করে টিকে থাকা যায় না, সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে হবে। ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব, দেশ অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান। এবং ভারতের পশ্চিমবঙ্গে চরম অস্তিত্ব সংকটে তৃণমূল কংগ্রেস, বিদ্রোহ ঘোষণা 60 বিধায়কের। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা, সব কমিটি ভেঙে দিলেন মমতা। এ ছিল ভোরের সময়, সকালের সময়ের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।